আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা আজকে অনেকেই বোর্ড পরীক্ষা দিয়েছো এবং তোমাদের আশা করি পরীক্ষা ভালো হয়েছে। আমরা খুব দ্রুতই আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা আসলে তোমাদের নেক্সট যে পরীক্ষা ইংরেজি প্রথম পত্র, এটার একটা সাজেশন দেয়া এবং এই মুহূর্তে তুমি কতটুকু দেখতে পারো, কিভাবে দেখতে পারো এবং তোমাদের কতটুকু পড়া প্রয়োজন, কিভাবে তুমি পরীক্ষার হলের এই স্বল্প সময়ে প্রস্তুতি নিতে পারো, এ বিষয়ে আমি ক্লাসে বলবো। তো তোমাদের আজকের ক্লাসে তোমরা কে কোথা থেকে বলছো এবং আমাকে শুনতে পাচ্ছ, তোমরা কে কোথা থেকে দেখতেছো এবং তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবা। তোমাদের সহযোগিতা চাই। তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। তো আমরা ফার্স্ট পেপারের একটা সাজেশন তো অবশ্যই পাবো। তো এই সাজেশনটা আমরা একটু পরে তোমাদেরকে দিই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে শোনা যাচ্ছে? আবরার ফয়সাল বলছে ওকে অল। আচ্ছা, তো ধন্যবাদ সকলকে। আমরা আজকের ক্লাসে ফার্স্ট পেপার যে ওভারভিউ, যে আলোচনা, এটা তো করবই, পাশাপাশি তোমাদেরকে একটা সাজেশন দিব। তো আমাদের আজকের এই ক্লাসে শুরুতেই আমি এটা আচ্ছা, তো শুরুতেই আমি তোমাদেরকে নিশাত মজুমদার যে প্যাসেজটি আছে ওইটা সম্পর্কে বলতে চাই। এটা ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে চলে আসতে পারে। তো শুধু নিশাত মজুমদার যে ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম নয়, আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10টা মতো প্যাসেজ দিব। আশা করি এখান থেকে কমন আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তো দেখো, নিশাত মজুমদার একটা কমন একটা প্যাসেজ, তোমরা অনেকেই জানো, পারো। তারপর ওভারঅল একটু আলোচনার পর আমি কিছু প্র্যাকটিস করাবো। এরপর আরেকটা টপিকে যাব, সেখানে কিছু প্র্যাকটিস করাবো। তারপর হচ্ছে আরেকটা টপিকে গিয়ে সেখানে হয়তো তোমাদের কিছু টিপস শেয়ার করব যে এই টেকনিকে তোমরা এগুলো সলভ করতে পারো। ওভারঅল এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিকের পাশাপাশি তোমাদেরকে সাজেশন প্রোভাইড করব। আশা করি তোমরা উপকৃত হবে। তো নিশাত মজুমদারের প্যাসেজ সম্পর্কে তোমাদের ধারণা আছে যে নিশাত মজুমদার একজন বাংলাদেশি ওমেন এবং তার বয়সটা ছিল আর্লি 40s। এই বিষয়গুলো তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি প্রয়োজন হয়। তোমরা জানো যে তোমাদের 10টা এমসিকিউতে 5 মার্ক। তো শুধু 40s না, এটা আর্লি 40s। এই আর্লি ওয়ার্ডটা ফ্যাক্ট, বিকজ অপশানে যদি শুধু 40s থাকে আবার আর্লি 40s থাকে, অবশ্যই আমাদের আর্লি 40s উত্তর দিতে হবে। তো উনি একজন স্পোর্টস আইকন, এটাও আমরা জানি, এবং উনি একজন মডেস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, উচ্চবিত্ত পরিবার নয়। ওনার বাবা একজন বিজনেসম্যান আর মা গৃহিণী। মা হচ্ছে গৃহিণী, কিন্তু তার মাই হচ্ছে তার আইকন, আমরা অনেকেই জানি এই বিষয়ে। এবং উনি নিশাত মজুমদার হচ্ছে ওনার ভাই বোনের মধ্যে দ্বিতীয়, সেকেন্ড। হ্যাঁ, এটা একটু মনে রাখা দরকার, এমসিকিউতে আসতে পারে। তো সে খুব টল, ভেরি টল না, বা ওয়েল বিল্ড না। ওয়েল বিল্ড বলতে আসলে এখানে স্বাস্থ্যের কথা বলেছে। হ্যাঁ, আমাদের অনেকেই আছে খুবই ফিট, বা দেখেই বোঝা যায় যে খুব স্ট্রং পার্সোনালিটি। এরকম কেউ না যে খুব লম্বা স্ট্রং পার্সোনালিটি, খুব শক্তিশালী কোনো একজন নারী, এরকম ব্যাপার নয়। তো বরং সে একটা অ্যাজ ইউজুয়াল একজন মেয়ে। তো ডাজ নট হ্যাভ আ চার্মিং প্রিন্সেস লুক। হ্যাঁ, অনেক তোমাদের অনেকেরই চার্মিং প্রিন্সেস লুক আছে, কিন্তু এরকম কোনো মানে সুদর্শন সে না, এত সুন্দর কোনো নারী সে না। বাট দিস অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ল, সে একেবারে একটা সাধারণ মেয়ের মতো। তবে তার 3টা জিনিস আছে, 3 থিংস, যেটা ক্যান বি প্রাউড অফ দিস আর। এর মধ্যে রয়েছে তার এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্টস, তার পিতামাতা খুবই সাপোর্টিভ। আমাদের তো অনেকের
এমন অবস্থা যে তুমি একটা কাজ করতে চাও, আগেই থামিয়ে দেয়, না এদিকে যাওয়া যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, তো তার পিতামাতা ছিল তার ব্যাপারে খুবই কনফিডেন্ট, বলতো হ্যাঁ মা তুমি পারবে, বাবাও বলতো মাও বলতো। তো তার প্যারেন্টস হচ্ছে খুবই সাপোর্টিভ ছিল, হু একসেপ্টেড, গ্রহণ করতো হার ড্রিমস, তার স্বপ্নগুলোকে অ্যাজ রিয়েল, যে একেবারে বাস্তব হিসেবে, বাস্তব হবেই, তুমি পারবে, তুমি এগিয়ে যাও, এভাবে মোটিভেট করতো। তার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিলেন, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব। তো ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ 1971 সালে আমাদের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো হি স্কেলড, এই যে তার সবচেয়ে বড় অর্জন যেটা, দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে যে বড় উঁচু যে শৃঙ্গ, সেটা সে আরোহণ করেছিল অ্যাট দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012। তো 2012 সালের ঘটনা, এবং তিনি বাংলাদেশি ফার্স্ট গার্ল যে সবচেয়ে উঁচু যে পর্বতটা, হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, উনি এটা আরোহণ করেছিলেন। নিশাতের জীবনটা খুবই অনুপ্রেরণামূলক স্টোরি দ্যাট দ্য ইউথ ইন বাংলাদেশ নিডস টু নো, অর্থাৎ তোমাদের জানা প্রয়োজন। কেন জানা প্রয়োজন? তোমরা কি সবাই পর্বতে চড়বা এজন্য নয়, বরং সে যে আসলে যে ধরনের তার এক ধরনের স্পৃহা আছে তার মধ্যে, যে একটা এমন একটা ওয়ালাইকুম আসসালাম, এখনও অনেকে সালাম দিচ্ছ। তো আমরা মূল ক্লাসে চলে আসছি, তোমরা যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং উপকৃত হবে। তো যাই হোক, নিশাত মজুমদার তার যে অনুপ্রেরণা পেয়েছে বাবা মার কাছ থেকে, নিজের মধ্যে যে ধরনের স্পৃহা আছে, এটা আমাদের নিউ জেনারেশনের জন্য খুব প্রয়োজন। আমরা এখন অনেকেই মনে করি যে এই কাজটা আমাদের সম্ভব না, কিন্তু এই মেয়ে সে মনে করছে হ্যাঁ সে পৃথিবীর সবচেয়ে বড় শৃঙ্গে উঠবে বা মাউন্টেন্স আরোহণ করবে। তো যাই হোক, আমরা হচ্ছে পরবর্তী পার্টে যাই। আমাদের এরপরে ছিল যে নিশাতের জন্ম হচ্ছে, আমরা সব দেখবো না, আর অল্প কিছু দেখবো, এই স্লাইডটাই দেখবো শুধু। জন্ম ছিল হচ্ছে 1981 সালের 5ই জানুয়ারি। তোমরা সবাই জানো ডে বা ডেটের পূর্বে অন বসে, যদিও এটা তোমাদের এইচএসসি বা আলিমে আসবে না, তবে হ্যাঁ এই সেম কোশ্চেন তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু আসতে পারে। কিন্তু সেটা তোমরা পরীক্ষা দাও, তারপর ফোকাস পরিবার তোমাদেরকে গড়ে নেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, ইন আ ভিলেজ কল তৈরি হুইচ ইজ সিচুয়েটেড ইন হচ্ছে রামগঞ্জ উপজেলা, লক্ষ্মী হচ্ছে পুরের, এটা হচ্ছে রামগঞ্জ উপজেলায় বাসা। সে কমপ্লিটেড হার স্কুলিং, সে তার পড়াশুনো করেছে, তার একটি স্কুলের নাম এখানে দেওয়া আছে, এবং সেটা 1997 সালে হয়েছে। এইচএসসি পাস করছে শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে 1999 সালে। এই তথ্যগুলো মনে রাখা দরকার, এখান থেকে আসলে এমসিকিউ আকারে কোশ্চেন আসতে পারে। শি আর্নড হার ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং, এটা ফ্যাক্ট যে তার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, এবং সেটা সে পড়েছে ঢাকা সিটি কলেজ থেকে। অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা, সে এখনও বেঁচে আছে। অনেকে চিন্তা করো যে আসলে এই মহিলা মারা গেছে কিনা, উনি একজন অ্যাকাউন্টেন্ট, ওয়াসা এর অ্যাকাউন্টেন্ট হিসেবে উনি আছেন, বা হিসাব রিলেটেড যে আমরা কর্মরত যে লোকগুলোকে চিনি, এই ধরনের কাজ উনি ওয়াসাতে করেন, অ্যাকাউন্টেন্টস। হ্যাঁ, তো শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন, মনে রাখবা ইন্টারেস্টেডের পর কিন্তু ইন বসে। আবার বলছি, এ ধরনের বিষয়গুলো তোমাদের মনে রাখা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশন, সেকেন্ড পেপারে চলে আসতে পারে। শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, সে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হচ্ছে ইন্টারেস্টেড ছিল, এবং কালচারস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন কালচার, বিভিন্ন দেশে কালচার সম্পর্কে জানতে সে আগ্রহী। অ্যান্ড এনরোল্ড ফর হার এমএ, সে এমএ করছে জাপানিজ স্টাডিজে, এবং সেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে, যেখানে তোমরা অনেকেই ভর্তি হতে চাও, এবং আমরাও স্বপ্ন দেখি তোমরা সফল হবে। ফর আস নিশাতস লাইফ কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিক্যান্ট, তার জীবনের অনেক ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ইট টেলস আস হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, একজন মানুষের প্রভাব কিভাবে মোটিভেট করে সামওয়ান টু ড্রিম বিগ। যদি তোমাকে কেউ পিছন থেকে অনুপ্রেরণা দেয়, আব্বু বা আম্মু বলে, এটাই সবচেয়ে বড় মোটিভেশন। বাবা মা আমাদের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। আমরা তো মোটিভেশন মানে অনেক মোটিভেশনাল স্পিকারকে চিনি,
ঠিক আছে, আবার অনেকে চিন্তা করি যে আমার কোনো বিশেষ ব্যক্তি যদি আমাকে কোনো কিছু বলে তাহলে সেই কাজটা আমি করার জন্য বেশি মোটিভেটেড হব। এগুলো সবই মিথ্যাচার, ভণ্ডামি ইত্যাদি ইত্যাদি। মোটিভেশনাল স্পিকাররা তোমার মোটিভেশন দেওয়ার বিষয় নাই। তোমার আব্বু আম্মু আসলেই তোমার সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার বা মোটিভেশন দেওয়ার মতো মানুষ। অ্যাজ দ্য ডটার, একজন মেয়ে হিসেবে অফ ফ্রিডম ফাইটার, নিশাদ হ্যাড টু ফেস মেনি অবস্ট্যাকলস, তার অনেক বাধা বিপত্তি মানে সম্মুখীন হতে হয়েছে। বাট হার মাদার, কিন্তু তার মা, এটাই তার রোল মডেল। তার রোল মডেল হলো তার মা। গেভ হার কারেজ, তাকে সাহস দিয়েছে, অ্যান্ড ডিটারমিনেশন, তাকে সাহস যোগাইছে, টু ওভারকাম, অতিক্রম করতে, দেম বলতে ওই বিপদগুলো, ওই সমস্যাগুলো, অ্যান্ড পারসু হার ড্রিমস, তার স্বপ্ন পূরণ করার জন্য। তো এটা আমাদের পড়ার বিষয় ছিল। তো আমি জানি যে তোমরা অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলছো, আমার সাথে সাথে তোমরা খুব দ্রুত প্র্যাকটিস করবে, খুব দ্রুত অ্যান্সার চাচ্ছি আমি, খুব দ্রুত তোমরা অ্যান্সার দিবে আশা করি। এখানে অনেকেরই কমেন্ট পাচ্ছি, তোমরা একটু দেখো। অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল নিশাত মজুমদার অ্যাসেন্ডেড, কী হবে? অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল নিশাত মজুমদার অ্যাসেন্ডেড, কোথায় অ্যাসেন্ড করছিল? ইউএসের কোনো ডিপেস্ট পথে, হায়েস্ট আইসবার্গ অফ ইউরোপ, হায়েস্ট হিল অফ এশিয়া, না হায়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড? কোনটা হবে উত্তর? আমরা অনেক উত্তর পাচ্ছি। আচ্ছা, আমি কমেন্টগুলো দেখতে চাই। অধিকাংশের উত্তর সঠিক এবং তোমরা সঠিক বলেছ, দ্য হায়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। এটা খুবই সহজ ছিল এবং সবার উত্তরই সঠিক। এখন পর্যন্ত যাদের আমি কমেন্ট দেখতেছি সবাই সঠিক উত্তর দিয়েছো, দ্য হায়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, আশুরা মজুমদার আসলে কি করতেন? আশুরা মজুমদার কে বলো তো? আশুরা মজুমদার কে? যদি আমি এই প্যাসেজ সব ডিটেলস পড়াই নেই, শুধু ইম্পর্টেন্ট পার্টটুকু দেখিয়ে দিয়েছি, কারণ আজকে আমরা অনেক পড়াশুনো করব স্বল্প সময়ে, খুব বেশি সময় নিব না, স্বল্প সময়ে আমরা অনেক কিছু দেখব। একটু বলো তো, আশুরা মজুমদার কে? তার বান্ধবী, মা, না অন্য কেউ? আচ্ছা, তো বলছে হোয়াট ডাজ আশুরা মজুমদার ডু? তো আশুরা মজুমদার আসলে কি করতেন? উনি কি ফ্রিডম ফাইটার ছিলেন? উনি কি অফিসে চাকরি করতেন? না উনি গৃহিণী ছিলেন? কি ছিলেন উনি? আচ্ছা, তো এখানে মা ছিল এবং এই কমেন্টটা তোমরা যারা করেছো সবার উত্তরই সঠিক এবং অনেকে এমসিকিউর উত্তর দিয়ে ফেলছো। ওয়ার্ডস অ্যাট হোম, আমরা একটু আগেই পড়ে আসছি যে সে একজন গৃহিণী ছিলেন। তো গৃহিণী ছিলেন, ওয়ার্ডস অ্যাট হোম। এবার দেখো, শি ইজ ওম্যান ইন হার ড্যাশ। আবার দেখো তো, মিড 40s, শুধু 40s, লেট 40s, আর্লি 40s, কোনটা হবে উত্তর? 1 2 3 4। মাহমুদুল হাসান উত্তর সঠিক, অনেকেরই উত্তর সঠিক। সৌরভ খান, অনেকে উত্তর সঠিক দিচ্ছ। এখন নেক্সট কোশ্চেন, এটা উত্তর কি হবে? শি ইজ আ ওম্যান ইন হার ড্যাশ। তো এখানে আর্লি 40s যারা বলতেছো, সৌরভ খান, মাহমুদুল হাসান, আরাফাত, অনেকের উত্তর পাচ্ছি, সব উত্তর সঠিক। এটা শি ইজ আ ওম্যান ইন হার আর্লি 40s, আর্লি 40s হবে। এরপর পরের কোশ্চেন দেখো তো, নিশাত ইজ আ বাংলাদেশি ড্যাশ আইকন। উনি অ্যাক্টিং আইকন, বিজনেস আইকন, স্পোর্টস আইকন, কি হবে? এটাও খুব সহজ ছিল এবং তোমরা সঠিক উত্তর দিয়েছ, স্পোর্টস আইকন। কি হবে? স্পোর্টস আইকন। ওকে, তো নেক্সট এটা বলো তো, নিশাতস মাদার মোটিভেটেড নিশাতকে মোটিভেট করতো, নিশাতের মা নিশাতকে কি করতো? মোটিভেট করতো, টু ড্যাশ, ডাক্তার হওয়ার জন্য, ফিল ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ম্যানকাইন্ড, মানবতার জন্য কাজ করার জন্য, পারসু হার ড্রিম, তার স্বপ্ন পূরণ করার জন্য, হেল্প আদার্স ইন ডেঞ্জার, অন্যের বিপদে এগিয়ে আসার জন্য। কিসের জন্য? এই উত্তরটা অনেকের ভুল হচ্ছে। এই উত্তর একটু ভেবে দেখো।
যে কি করছে, কি ভূমিকা রাখছে। হ্যাঁ, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ সুজন শেখ সহ অনেকের উত্তর সঠিক। উত্তর হচ্ছে পারসু হার ড্রিমস। ডাক্তার হতে বলেনি, সে ডাক্তার না, সে অ্যাকাউন্টেন্ট। কমার্সে পড়ে কিন্তু ডাক্তার হওয়া যায় না, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানকাইন্ডের জন্য কাজ করতে বলেনি, বরং তার যে ড্রিম ছিল, পারসু হার ড্রিম, সে বিষয়ে বলা হয়েছে। ওকে, ফাইন, ধন্যবাদ তোমাদেরকে। এবার বলো তোমরা এফ নাম্বার, নিশাদ's ড্রিম অফ কনকোয়ারিং মাউন্টেন্স ওয়াজ পসিবল ফর, কার জন্য পসিবল হয়েছে? নামগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি আছে। আশা খান, আশা মজুমদার, আশুরা মজুমদার বা আসমা মজুমদার। আবরার ফয়সাল, অবশ্যই সাজেশন দিব আমরা, এবং আমরা আর মাত্র 5-6টা প্র্যাকটিস করব, 5-6টা প্র্যাকটিস করব এবং সাজেশন পাবা। আমি সব টপিকেই কথা বলবো, জাস্ট এটা একটু আলোচনা করে যাচ্ছি। ওকে, তো দেখো অনেকেই লিখেছো, 2-1জন লিখছো আসমা মজুমদার। আসলে কি আসমা মজুমদার না আশুরা মজুমদার, কোনটা? একটু আগেই ছিল। আমরা একটু আগে দেখে আসছি, ইয়েস, এখন উত্তর সঠিক, এখন উত্তর সঠিক। এটা আশুরা মজুমদার, আসমা মজুমদার না। এই বানান কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দ্য ওয়ার্ড ডিটারমিনেশন, খুব সহজ একটি অর্থ। ডিটারমিনেশন, আমরা বলি তোমাকে ডিটারমাইন্ড হতে হবে, তোমার ডিটারমিনেশন রাখতে হবে। বলো ডিটারমিনেশন, এটার মিনিংটা কি হবে? প্লয়েটনেস মানে তো ভদ্রতা, রিসলভ মানে দৃঢ় সংকল্পবদ্ধতা, হ্যাবিটেশন, মোটিভেশন, এগুলো খুব সহজ মিনিং। ডিটারমিনেশন মানে কি মোটিভেশন হতে পারে? অনেকেই দেখি এটা মোটিভেশন বলতেছে, আসলেই কি তাই? আমার মনে হয় আর সময় দেওয়া যাবে না, এখানে ভুল হচ্ছে অনেকেরই। ডিটারমিনেশন মিনস রিজলভ, এই ওয়ার্ডটাও কিন্তু আছে। মোটিভেশন তো অনুপ্রেরণা, মোটিভেশন। সাইদ হোসেন নাইম বলেছে, নাইমের উত্তর পেয়েছি, আরও কিছু উত্তর পাচ্ছি। আসলে ডিটারমিনেশন, এই সহজ মিনিংগুলোও তোমরা ভুল করো, এজন্য এটা দিয়েছি। দেখো ভোকাবস মুখস্থ করার জন্য রুট ওয়ার্ড দিয়ে শেখার অনেকগুলো ওয়ে আছে। মাহমুদুল হাসান আরাফাত, মোহাম্মদ সুজন শেখ, নিশাত তাসনিম, এখানেও দেখি নিশাদ আছে, তবে নিশাত মজুমদার না, নিশাত তাসনিম, মোহাম্মদ সুজন শেখ। এবার সবাই বলছে এটা রিসলভ হবে। মোটিভেশন আর ডিটারমিনেশন এক না। আমাদের খুব সহজ সহজ মিনিং ভুল হয়। ভোকাবসের ক্ষেত্রে যতটুকু সময় আছে চেষ্টা করবে একটু নিজেকে গড়ে নেওয়ার জন্য। পরের কোশ্চেন দেখো, নিশাত ডিড হার মাস্টার্স ইন, কোন সাবজেক্টে মাস্টার্স করছে? বাংলাতে, ব্যাংকিংয়ে, ইংলিশে, অ্যাকাউন্টিংয়ে, কোনটা? ব্যাংকিং কিন্তু তার সাবজেক্ট ছিল না। সে যদি কেউ যদি ব্যাংকারও হয়, সে কিন্তু তার সাবজেক্ট কিন্তু এটা ব্যাংকিং ছিল না। কি হবে উত্তর? ইয়েস, সে অ্যাকাউন্টিংয়ে পড়াশুনো করছে। এটা খুব সহজ একটি কোশ্চেন ছিল। আমরা আর 2টা প্র্যাকটিস করে চলে যাবো। দেখো, হোয়াট ওয়াজ ওয়েল বিল্ট মিন? ওয়েল বিল্ট আমি পড়ানোর সময় বলছিলাম, ওয়েল বিল্ট মানে সে খুব ওয়েল বিল্ট মেয়ে না, খুব টল, অনেক লম্বা, ওয়েল বিল্ট না, ঠিক আছে। জুনায়েদ সহ অনেকের উত্তর আগেরটা হয়েছে। এখন আমি নেক্সট কোশ্চেনে গেছি। ওয়েল বিল্ট অর্থ কি মনে হচ্ছে? স্ট্রংলি মেড, হেলদি বডি, হ্যাভিং আ স্ট্রং ফিজিক্স বা অর্গানাইজড ওয়েল, কোনটা হতে পারে উত্তর? অনেকের উত্তর সঠিক এখানে। ইয়েস, এটা হচ্ছে হেলদি বডি হবে। কি হবে? হেলদি বডি। যারা মনে করতেছো হ্যাভিং এ স্ট্রং ফিজিক, এটা কাছাকাছি উত্তর, কিন্তু এটা কনফিউশন, এটা দেওয়া যাবে না। আসলে হেলদি বডি, হেলদি বডি বলতে মানে মোটা টোটা না, কিন্তু মানে যে স্ট্রং, ফিজিক্যালি যে ফিট, সেটাই হেলদি বডি। আমরা অনেকে মনে করি হেলদি মানে হয়তো মোটা, ফ্যাটি মানে মোটা হতে পারে, কিন্তু ফ্যাট ওয়ার্ডটা, ইয়েস, তোমাদের অনেকের উত্তর এখন সঠিক। উত্তর হচ্ছে হেলদি বডি হবে। ঠিক আছে,
এখন আমাদের লাস্ট এমসিকিউ কোশ্চেন, এটাও খুব সহজ একটা ওয়ার্ড, ক্লাইমাটাস। তো ক্লাইমাটাস অর্থ কি হবে এখানে বলো? এটার মিনিং, এটার উত্তর কি হতে পারে? টলারেবল, সহ্য করা যাবে, ক্যাটাস্ট্রফিক, বিপর্যয়, অসপিশাস, আশাবাদী, ডমিনেন্ট, কোনটা উত্তর কোনটা? ইয়েস, ইউ আর রাইট, অনেকের উত্তর সঠিক। এটা ক্যাটাস্ট্রফিক বা বিপর্যয়, মিনিং হচ্ছে বিপর্যয় হিসেবে আসবে। ঠিক আছে, আমরা একটু পরের পার্টে চলে যাই। আমরা জানি কল্পনা চাওলা, নিশাত মজুমদার, এরকম কিছু নারী আছে, নারীদের মিনিং বা এই নারীদের যে প্যাসেজগুলো, এই প্যাসেজগুলোর সম্পর্কে ভালো ধারণা রাখা দরকার। এই প্যাসেজের মিনিং, এমসিকিউ, ফ্লো চার্ট সবই পড়তে হবে। ফ্লো চার্ট সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখো, আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি। নিশাত মজুমদার সম্পর্কে তোমরা জানো, আমি খুব ফাস্ট যাব, যে সে হচ্ছে তার প্রথম মিশন শুরু করছিল কখন, তারপরে সে হচ্ছে নিশাত মজুমদার হচ্ছে সরি, এখানে কল্পনা চাওলা তার যে ইয়ে ছিল, তোমার জার্নি ছিল, সেই জার্নিতে আসলে কি দুর্ঘটনা ঘটছিল এবং সে কিভাবে মারা গেছিল, এখানে অনেক কিছু এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা এগুলো সব জানো। তারপর হচ্ছে সে হচ্ছে তার জীবনে যে বিভিন্ন জায়গাতে সিলেক্ট হয়েছিল, এরপর সে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ছিল, বড় বড় ডিগ্রি সে নিয়েছে, এবং ওভারঅল পুরো প্যাসেজ সম্পর্কে আমরা অনেকেই ধারণা রাখি যে সে একজন ভারতীয় বৈমানিক ছিল, সে কোথায় কোথায় ডিগ্রি নিয়েছে, কিভাবে পড়াশুনো করছে, সে মানে পৃথিবীর মানে কত অংশ, মানে কতবার প্রদক্ষিণ করেছে, অনেক অংশই বা অনেক কিছুই আমরা হচ্ছে এই প্যাসেজ থেকে পাই। এই যে এই প্যাসেজে আমরা জাস্ট খুব ফাস্ট যাওয়ার জন্য আমি যাচ্ছি যে আমরা ফ্লো চার্টের ব্যাপারটা জানি, যে আমাদের এই ফ্লো চার্টে আমাদের অনেকের ভুল হয়। তো তোমরা চেষ্টা করবে এভাবে পাশে পাশে দেওয়ার জন্য। তোমাদের বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে কলেজ মাদ্রাসাতে করছো যে নিচে নিচে দাও, নিচে দেওয়ার ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, তো সেক্ষেত্রে পাশাপাশি দিতে পারো। এবং দেখো, এই যে ফ্লো চার্টের কথা আমি একটু আগে বলছিলাম তোমাদের, যে এই ফ্লো চার্টটা আমরা যে এখন করব, এটা তার জীবন সম্পর্কে বলা হয়েছে। তো আমরা জীবনী সম্পর্কে অনেক কিছু খুব ফাস্ট বললাম। তো এর মধ্যে দেখা যাচ্ছে ওখানে ভার্ব ছিল ডিড পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তো ডিডের বেস ফর্ম হলো ডু থেকে আইএনজি ডুইং হয়েছে, কি হয়েছে? ডুইং, এভাবে করা হয়েছে। জয়েন্ট ছিল, হয়তো সে নাসাতে জয়েন্ট করছে, তো এটা তার জীবনের একটা পার্ট বা তার অ্যাক্টিভিটিস, সেটাকে জয়েন্টের বেস ফ্রম, জয়েন তার সাথে আইএনজি, জয়েনিং। অর্থাৎ ফ্লো চার্টে আমরা সবাই জানি যে কোনোভাবেই একটা টেন্স দেয়া যাবে না, সাবজেক্টের পরে ভার্ব দেয়া যাবে না, তাহলে সেটা ফ্লো চার্ট হবে না। এবং এটা খুবই সহজ মার্ক পাওয়া, কিন্তু এই বিষয়টা মনে রাখা, তুমি ফ্রেজ দিতে পারবা, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারবা, তাই না? বাট তুমি কোনোভাবেই এই মেইন ভার্ব দিতে পারবা না, জয়েন্ট নাসা দিতে পারবা না, বা শি জয়েন্ট নাসা দিতে পারবা না, দিলেই জিরো। ওকে, তো দেখো এখানে ছিল হয়তো হচ্ছে কল্পনা চাওলা মেড হার ফার্স্ট স্পেস মিশন ইন 1997, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এর বেস ফ্রম মেক, এটাকে মেকিং করা হয়েছে। অর্থাৎ তোমার ভার্ব তো অবশ্যই একটা সঠিক বাক্যে সঠিকভাবে টেন্স অনুসারে হবে, কিন্তু তুমি চেষ্টা করবে যে ওই বাক্যটি মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ লেখার, এবং ওই টপিকের সাথে মিল রাখতে হবে, তার জীবনের পার্ট হতে হবে। ওকে, এখন দেখো এমন একটা বাক্য ছিল, এটা শুরুর দিকে তুমি রাখতে পারতে, এখানে শুরুর দিকে দেওয়াটা আরও বেটার ছিল, যে কোনোভাবে আমাদের এটা এখানে চলে আসছে। তো বিকেম ছিল, ওটাকে বিকামিং করে ফেলা যেতে পারে, যে উনি ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, এবং সেকেন্ড পারসন আমাদের এই সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশে উনি হলো সেকেন্ড পারসন, যে হচ্ছে একজন ইন্ডিয়ান নারী এবং সাবকন্টিনেন্টে সেকেন্ড পারসন হিসেবে মহাকাশে গেছিল। এরপরে আছে মেকিং সেকেন্ড মিশন 2003। তো বিষয়টা হচ্ছে যে উনি জীবনে যা যা করছে এই ঘটনাগুলো আমরা উল্লেখ করলাম ভার্বের সাথে আইএনজি যোগ করে। আইএনজি করতে হবে এমন নয়, ফ্রেজ হতে পারে বা এ গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে।
কিন্তু কোনোভাবে সাবজেক্ট ভার্ব দেওয়া যাবে না। এই ভুলটা তোমাদের এখনও অনেকের হয়, এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে। এজন্যই আসলে এই বিষয়টা দেখানোর জন্যই আসলে এটুকু আলোচনা করলাম, এবং আমি খুব ফাস্ট এটা আলোচনা করছি, খুব একটা আমি তোমাদের সময় নেই নাই। আমি কল্পনা চাওলার যে জীবনী সেটা আমি খুব ফাস্ট বলে গেছি, তোমরা জানো এই বিষয়ে, এবং ফ্লোচার্টটা আমি খুব ফাস্ট বলে গেলাম। তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, আমি অনেকেরই কমেন্ট পাচ্ছি, তোমরা একটু জানাও যে আসলে এখানে তোমাদের কোনো গ্যাপ আছে কিনা। তোমরা যদি সবাই বুঝতে পারো বা কোনো কোশ্চেন না থাকে, আমরা পরবর্তী পার্টে চলে যাব এবং আমরা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখব। একটা আমি সাজেশন দিব, তোমাদের সাজেশন দিব, আছে কিছু সাজেশন দিয়ে আসি, তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে আসি 1, 2, 3 জন্য। দেখো এখানে তোমরা জানো যে মাল্টিপল চয়েস আসে, আমাদের শর্ট কোশ্চেন আসে, এবং হচ্ছে আমরা একটু আগে ফ্লো চার্ট করলাম, সামারি আসে। এগুলোর জন্য তোমাদের বোর্ডগুলোতে আসলে যেটা দেয়া আছে, দেখো তোমরা যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, যেটা একটু আগে পড়লাম, কল্পনা চাওলা ড্রিম, অ্যাডোলেসেন্স ফেস, অ্যাডোলেসেন্সের সবই ইম্পর্টেন্ট, বাট এটা বেশি ইম্পর্টেন্ট। ইকো ট্যুরিজম, এডুকেশন গিভস আস, এডুকেশনের প্যাসেজটা 3 স্টার দিতে পারো সকল বোর্ডের জন্যই। শিল্পীর গল্প, আমেরিগো, শেখ কামাল এবং নিশাত মজুমদার, যেটা আমরা আলোচনা করলাম। এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, বলছে সাজেশন দিবেন না। হ্যাঁ, সেতু দত্ত, আমরা সাজেশন দিয়েছি। তোমাদের কাছে প্রত্যাশা করব যে তোমরা নিজেরা তো ক্লাসটা দেখতেছো, বন্ধুদেরকে মেনশন করো এবং শেয়ার করতে পারো। তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দিতে পারো বন্ধুদের মাঝে, তারাও দেখার সুযোগ পাবে। তো দেখো এখানে হচ্ছে এই যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো 1, 2, 3 জন্য আসলে এগুলো খুব ইম্পর্টেন্ট বলে মনে করি। দেখো এরপরে 4-5 সাজেশনটা আগে দিই, তারপরে শূন্যস্থান করাই। হ্যাঁ, আগে তোমাদেরকে সাজেশন প্রোভাইড করি, তোমরা দেখো। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, উইথ ক্লু এবং উইদাউট ক্লুর জন্য আমি যেগুলো তোমাদেরকে প্রোভাইড করছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানেও আসলে নেলসন ম্যান্ডেলা আছে, ড্রিমের এই প্যাসেজটা অনেক ইম্পর্টেন্ট, অল অফ আস। জাঙ্ক ফুড এর প্যাসেজের প্রথম অংশ খুবই ইম্পর্টেন্ট। মেডিটেশন এর যে প্যাসেজটি রয়েছে এবং মেডিটেশন রিলিজেস, এরপরে সাইবার বুলিংয়ের প্যাসেজটি, শেখ কামালের প্রথম অংশ, ইউনিট মানে ওই লেসন প্রথম, যেটা মানে শেখ কামালের তো 2টা লেসন, এর প্রথম অংশ, এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে। আমরা একটু আগে যেটা দেখলাম নিশাত মজুমদার, এখান থেকে এমসিকিউ হচ্ছে আসতে পারে, যেমন কোশ্চেন আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারে, একইভাবে শূন্যস্থান আসতে পারে। ইকো ট্যুরিজমের এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। ইকো ট্যুরিজম তোমরা দেখো, ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে চিলড্রেন মাস্ট হচ্ছে পাস থ্রো সেভারাল স্টেজেস অফ দেয়ার লাইফ, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা অ্যাডোলেসেন্স প্যাসেজটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এজন্য এখান থেকে আরও একটা দিয়েছি, মেনি অ্যাডোলেসেন্স যেটা আছে। ওকে, তো তোমরা চেষ্টা করবা এগুলো ভালোভাবে দেখার। টেক্সটের জন্য কোন বইটা ভালো হবে, এটা কি একাডেমির জন্য বলা হচ্ছে? অ্যাডমিশন টেস্টের জন্যই হবে হয়তো, কারণ তোমরা তো অলরেডি পরীক্ষা দিবে আর 2 দিন পর, বা কারো 1 সপ্তাহ পর। মাদ্রাসার পরীক্ষাটা 1 সপ্তাহ পর হবে, আর তোমাদের হচ্ছে হাতে 1 দিন সময় আছে। তো টেক্সটের জন্য ইশাক আলী জিজ্ঞেস করছো, তো ভাইয়া এখানে হচ্ছে টেক্সট প্যানাসিয়া বইটা তোমরা সংগ্রহ করতে পারো। বইটা আনডাউটেডলি বাজারের সেরা বই, আর এবছর বইটা আরও অনেক আপডেট করছে। টেক্সট প্যানাসিয়া বইটা পড়তে পারো। আচ্ছা, তো যে বিষয়ে কথা বলছিলাম, দেখো আমাদের সাজেশন 6 নম্বরের যে রিয়ারেন্স, এটা একটু পরে দিই, ঠিক আছে? এটা একটু পরে আমরা আলোচনায় আসি। আমরা একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখতেছিলাম 5 নাম্বার। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে বেশ কিছু টিপস আমি তোমাদেরকে আজকে বলবো, যেটা তোমার ক্লাসে কাজে লাগতে পারে। হয়তো তোমার বাসার শিক্ষক অথবা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক বলেননি, অথবা তুমি কারো কাছে শেখোনি, আজকে আমি তোমাকে পরামর্শটা দিচ্ছি।
আমার এই পরামর্শ তোমার পরীক্ষার হলে খুবই সাপোর্টিভ হতে পারে। তো আশা করি তোমরা এটা গুরুত্ব দিয়ে শুনবে এবং একটু বোঝার চেষ্টা করবে। না বুঝতে পারলে কমেন্টে জানাবে, বুঝতে পারলেও কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো আমাদের যে উইথ ক্লুতে আমরা জানি যে 10টাতে 5 মার্ক এবং এভাবে ওয়ার্ডগুলো থাকে। তো প্রথমে ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের একটু দেখা, যে আমি দেখলাম এনেবল সক্ষম করা, মনে মনে ভাবলে এটা ভার্ব। ডেভেলপ উন্নত করা, এটা ভার্ব। এডুকেটেড বা এডুকেটেড এটা অ্যাডজেক্টিভ। এরপর প্রোটেক্ট মানে তুমি আগে পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করে নিচ্ছ, ওকে। এরপর প্রোটেক্ট রক্ষা করা, এটা ভার্ব। চয়েস এটা হচ্ছে ভার্ব হতে পারে বা নাউন হতে পারে, সি আছে। নিড প্রয়োজন, নিড সাধারণত ভার্ব হয়, আবার নিড নাউন হতে পারে। ইম্পর্টেন্স ওয়ার্ডটা অবশ্যই নাউন। এডুকেশন বা এডুকেশন এটা হলো নাউন। হেলদি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। হেলদি ওয়ার্ডটা নিয়ে আজকে আমাদের আরও আলোচনা হয়েছে। নো ওয়ার্ডটা ভার্ব। ফুড অবশ্যই নাউন এবং অ্যাবিলিটি ওয়ার্ডটা নাউন। এটা তোমার প্রথম স্টেপ। আমি একটা টিপস শেয়ার করব তোমাদের সাথে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা কীভাবে তোমরা করতে পারো এবং তোমাদের পরীক্ষার হলে প্রেশার কমে যাবে। এবং এই একই টিপস দিয়ে তোমরা যখন ভর্তি পরীক্ষার জন্য কম্পিটিশন মানে ঢাকা ইউনিভার্সিটিতেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে, তখন তোমরা উপকৃত হবে। কারণ হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও যে 2বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসছিল, এই একই টেকনিক দিয়ে আমরা এটা সমাধান করতে পারি। তো দেখো তোমরা হচ্ছে প্রথমে তুমি পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করে ফেললে। তারপরে তুমি জানো যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অথবা ভাইস ভার্সা কথা, যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, একই কথা। আচ্ছা, এরপর কিছু ওয়ার্ড আছে, ধরো সেগুলো অ্যাডজেক্টিভ। নো, এনি, অল, মোস্ট এগুলোও যেহেতু অ্যাডজেক্টিভ, একটু আগে আমরা শিখলাম অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তার মানে ওই জায়গাতে আমরা কি বসাবো? নাউন বসাবো। আচ্ছা, আমরা জানি যে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সেটা আমরা এই ধারণাটা নিয়ে নিলাম যে বি ভার্বের পর কি বসে? অ্যাডজেক্টিভ বসে, ওকে। এরপর আমরা জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও ওই নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, তো সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন থাকে, ভার্বের পূর্বে নাউন বসে, ওকে। তো এখন আমরা একটু দেখি যে সাবজেক্টের পর যে ভার্বটা বসে, সেই সাবজেক্টের পরে ভার্বটা অবশ্যই টেন্স, পার্সন এবং নাম্বার অনুসারে বসবে, ওকে। এবং আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ মানে উই বা আওয়ার বা যে কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। তো এই যে বেসিক যে তথ্যগুলো আমরা পেলাম, এটা তো আমরা দেখলামই। এবার আমি একটু তোমাদের কমেন্ট সেকশানে নিয়ে যাব। এইটা দেখো, এখন উত্তর নাই, আমাদের অ্যান্সার কিন্তু নাই এখানে, ঠিক আছে। প্রথমটার উত্তর তোমরা যদি কেউ খেয়াল না করে থাকো, প্রথমটার উত্তর আমরা করার চেষ্টা করতেছি। প্যাসেজ ইয়েটা হচ্ছে আমাদের, আমি একটু ভিন্ন কালার নিই, দেখো যদি কালারের সমস্যা আমাকে জানিও, বুঝতে সমস্যা হলে। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য, একটা নিয়ম মনে রাখতে হবে, ওয়ান অফ থাকলে আসলে নাউনটা প্লুরাল হয়। নাউনটা কি হয়? প্লুরাল হয়। সবাই একটু খেয়াল করো। তাইলে এখন আমি যদি অর্থও করি যে শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা, তাহলে আমি অবশ্যই আবারও তোমাদেরকে বলি যে আমার টার্গেট রাখতে হবে। একজন অলরেডি বলেছে নিডস। ওয়ালাইকুম আসসালাম, আমাদের শ্রদ্ধেয় জামাল উদ্দিন রাজু স্যার সালাম দিয়েছেন। তোমাদের গতদিন স্যার বাংলা ক্লাস নিলেন, তো স্যারকে ধন্যবাদ আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। দেখো অনেকেই বলছে নিডস, তো তুমি নিডস ওয়ার্ডটাকে সাধারণত ভার্ব হিসেবে জানতে, কিন্তু প্রয়োজন অর্থ যখন মানে তুমি দেখলে যে আসতেছে, তখন ভাবা যেতে পারে যে সেটা নিড তো নাউনও হতে পারে। নিড কি হতে পারে? নাউন। তাইলে তখন তোমাকে নিডকে একটু নাউন ভেবেও চিন্তা করতে হবে, ওকে। এখন নিডকে তুমি নাউন দিলে, কিন্তু ওয়ান অফের পরে আমাদের কিন্তু এখানে বলা আছে গ্রামাটিক্যাল চেঞ্জ প্রয়োজন হতে পারে। তাহলে নিডকে তুমি তখন নিডস করলে, তুমি এগোতে থাকলে ইট ইজ। এখন তুমি চিন্তা করলে ইট বলতে শিক্ষা, ইজ বি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসে,
ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, ইতিবাচক কিছু, কিন্তু সেটা অ্যাজেক্টিভ লাগবে, বিকজ তুমি জানো বি ভার্বের পর অ্যাজেক্টিভ বসে। বি ভার্বের পর কি বসে? অ্যাজেক্টিভ বসে। এখন আসো যে বি ভার্বের পর অ্যাজেক্টিভ তাহলে কি কি হতে পারে? এটা কি ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, তো চিন্তা করতেছো এটা গুরুত্বপূর্ণ হতে পারে অথবা প্রয়োজনীয় হতে পারে। তো তুমি তো এরকম মিনিং খুব একটা পাচ্ছ না, একটাই পেয়েছো, সেটা হলো ইম্পর্টেন্স। তো ইম্পর্টেন্স ওয়ার্ডটা যদি সরাসরি ইম্পর্টেন্ট থাকতো, এখানে যদি সরাসরি ওয়ার্ডটা নিডস থাকতো আমাদের জন্য ভালো হতো, কিন্তু অনেক সময় প্রয়োজন হতে পারে এটা হচ্ছে পরিবর্তন হওয়ার। তো সেক্ষেত্রে তাহলে বি ভার্বের পরে গুরুত্ব অর্থ যদি তোমার মাথায় আসে, এই নাউনকে অ্যাডজেক্টিভ করতে হবে। এবং এর দ্বিতীয় যে ব্যাপারটা হলো যে সিকোয়েন্সটা তোমাকে জানতে হবে। দেখো ওকে, যে এখানে আমাদের মনে রাখতে হবে যে বি ভার্বের পর যে অ্যাডজেক্টিভ বসে, এই অ্যাডজেক্টিভের ফরম্যাটটা জানতে হবে। অর্থাৎ প্রথমে আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অনুসারে আমি পার্টস অফ স্পিচগুলো সিলেক্ট করে নিয়েছি। দ্বিতীয়টা হচ্ছে আমার মনে মনে ভেবে রাখা হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তারপরে ভার্বের পূর্বে সাবজেক্ট আসে। ওকে, এভাবে আমি আইডেন্টিফাই করতে পারি। এখন আসো এই যে বাক্যটা আমরা দিলাম, ইট ইজ ইম্পর্টেন্ট, যদি আমি দিই বি ভার্বের পর অ্যাডজেক্টিভ ফর দা হলো আর্টিকেল, আমরা জানি আর্টিকেলের পর নাউন বসে, আর আর্টিকেল নিজেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ধরে নাও এ বয়, এ বয়ের বয় নাউন আর এ কিন্তু অ্যাডজেক্টিভ। এ কি? এ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা দেখো, তো এখন আসো আমরা হচ্ছে একটু চেষ্টা করি কালারটা একটু ভিন্ন নেয়ার। এই কালারে হয়তো তোমাদের দেখতে কষ্ট হচ্ছে, লাল নিয়ে দেখি, সমস্যা হলে বলো। আচ্ছা দেখো, তো যে বিষয়ে কথা বলছিলাম, তো এখানে ফর দা, তো দার পরে অফ মাইন্ড আমাদের মনের একটা ডেভেলপমেন্টের বিষয় হতে পারে। তো ডেভেলপমেন্ট ওয়ার্ডটা ডেভেলপ আছে, মনের উন্নয়ন, তাহলে এটা ভার্ব আছে, কিন্তু তুমি জানো আর্টিকেলের পর নাউন বসে। তুমি কি জানো আর্টিকেলের পর কি বসে? নাউন বসে। তাহলে ডেভেলপকে এবার তোমার ডেভেলপমেন্ট করতে হবে। মূল বিষয় হলো কি দাঁড়ালো, যে তুমি প্রথমে ভাবলে আর্টিকেলের পর নাউন, এটা হলো তোমার প্রথম স্টেপ। এখন তুমি অর্থগতভাবে মেলাচ্ছ, মেলাতে গিয়ে দেখতেছো এটা উন্নয়ন রিলেটেড আসতেছে। এবার তোমাকে দ্বিতীয় স্টেপে যেতে হবে, যে ডেভেলপ ওয়ার্ডটা একটি ভার্ব। এই ভার্বকে যখন আমি ভার্বকে ফরমেশন করতে হবে, আমার এই পার্টস অফ স্পিচের ফরমেশনটা জানতে হবে। ডেভেলপের নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। ওকে, তো তাহলে এটা আসতে পারে যে এটা হলো আমার ডেভেলপমেন্ট অফ মাইন্ড, এবং এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট বলে এটা দেখানো হচ্ছে। এরপর আসো মেনি ইলিটারেট পিপুল, অনেক অশিক্ষিত লোক ডু নট হ্যাভ এনি। এই যে আমরা এনির পরে, এটা সহজ, তোমরা অনেকে এটা প্র্যাকটিস করেছো, কিন্তু আমি কেন পড়াচ্ছি, কারণ হচ্ছে তোমাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য, আর এটা যেহেতু গুরুত্বপূর্ণ এজন্য দেখানো হচ্ছে। তো যাই হোক, আমি খুব দ্রুত এটা শেষ করব, তবে বেসিক বিষয়টা একটু আলোচনা করে যাচ্ছি। খেয়াল করো, এনি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এখন তুমি দেখতেছো অশিক্ষিত লোকদের নেই, তা নেই যেহেতু অশিক্ষিত লোকদের, তাহলে স্বাস্থ্য সম্পর্কে কি নেই? তুমি একটা একটা করে সব মেলাতে যাবে না, যেটা নাউন লাগতে পারে তুমি সেটা নিয়ে চিন্তা করবা। এখন এখানে দেখলে যে হচ্ছে তোমার জানা অর্থ প্রয়োজন হচ্ছে। এখন তুমি দেখলে নো ওয়ার্ডটা ভার্ব, কিন্তু তোমার মনে রাখতে হবে যে এনি, নো, আমরা শিখছিলাম মোস্ট, রেস্ট, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর ক্ষেত্রে আসলে জানা ওয়ার্ডটা খুব একটা আমাদের কাজে লাগতেছে। মানে জানা ওয়ার্ডটা আমাদের অর্থগতভাবে প্রয়োজন হচ্ছে, তাহলে এটাতে ভার্ব দেয়া যাবে না। এই এনির পরে নো যদি আমি দিই, তাহলে সেটা তো আমার সঠিক অপশান হচ্ছে না, কারণ অ্যাডজেক্টিভের পর নাউন লাগবে। নো হলো ভার্ব, এই নো ভার্বের নাউন হচ্ছে নলেজ। নো ভার্বের নাউন কি? নলেজ।
এবং তোমরা অনেকেই মোহাম্মদ রিফাত, কামরুন নাহার সহ অনেকেই উত্তর দিয়েছো, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলতেছি বিকজ তোমরা যাতে পরীক্ষায় ঠান্ডা মাথায় এইটা এইভাবে সমাধান করতে পারো। হ্যাঁ, এবং এটা উইদাউট ক্লুতেও কাজে লাগবে। তুমি থিঙ্ক করেছো, তুমি চিন্তা করেছো যে পরের উত্তরও অনেকে দিয়ে দিচ্ছ, ঠিক আছে, বাট আমি স্টেপ বাই স্টেপ একটু যাচ্ছি যে তুমি চিন্তা করছো যে অর্থটা এমন হবে, এরপর তুমি ওটা ওয়ার্ডটা বসিয়ে ফেলছো, বাট পজিশন অনুসারে হয়তো ওটা দরকার ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু তুমি নাউন বসিয়ে ফেলছো। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে, উইদাউট ক্লুর ক্ষেত্রেও আমি তোমাদের একটু পর দেখাবো যে এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ব্যবহারটা মাথায় রেখে যদি তুমি ফরম্যাটটা চেঞ্জ করো, অথবা অনেক সময়ই কিন্তু এটা চেঞ্জ করা লাগে না। যেমন ঢাকা ইউনিভার্সিটির কথাই ধরো, সম্ভবত এটা 19 সালে এবং 21 সালে যে দুবার প্রশ্ন আসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে চেঞ্জই করতে হয়নি। তো চেঞ্জ করতে না হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এভাবে চেঞ্জ করতেও হয় তাহলে তোমাকে অবশ্যই পার্টস অফ স্পিচ খেয়াল রাখতে হবে। অনেকেই উত্তর দিয়েছো। এখানে আরও একজন স্টুডেন্ট শামীম হোসাইন বলছে টেক্সের জন্য কোন বইটি ভালো হবে। আমি ইতিপূর্বেই তোমাদের বলছি যে অ্যাডমিশন টেস্টের জন্য টেক্সের জন্য টেক্সট প্যানাসিয়া বইটা ফলো করা যেতে পারে। তোমরা একই প্রশ্ন বারবার না করলে ভালো হবে। টেক্সট প্যানাসিয়া বইটি অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে বাজারের ভালো বই। আচ্ছা দেখো, তো যে বিষয়ে আমি তোমাদের বলছিলাম যে ইফ দে অয়ার, এখন অয়ার হচ্ছে বিভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি, আমরা আগেই বলছি। তো এখন আমরা দেখতেছি এডুকেটেড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে, আবার এডুকেশনও আছে, দুইটাই আছে। তুমি অর্থটা দেখতেছো, যদি তারা শিক্ষিত হতো তারা একটা ভালো জীবন পেত। তাহলে তুমি জানো যে বিভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, এবং তুমি এটাও জানো যে কোনো পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের পাস্ট পার্টিসিপল, এডুকেট থেকে এডুকেটেড, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে ইফ দে আর এডুকেটেড, তারা যদি শিক্ষিত হতো, দে কুড লিভ এ ড্যাশ অ্যান্ড প্ল্যান্ড লাইফ। একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে এই অ্যান্ডের পরের অংশটা, এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পূর্বেও অ্যাডজেক্টিভ হবে, এরপরে কিন্তু নাউন আছে। তার মানে লাইফ ওয়ার্ডটা কিন্তু ওই শূন্যস্থানের আগের ওয়ার্ডের পূর্বেও আছে। তাহলে এখানে নাউনের পূর্বে, লাইফের পূর্বে প্লান্ট ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে প্লান্ট ওয়ার্ডটা হলো পরিকল্পিত ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্ডের পূর্ব আমার অ্যাডজেক্টিভ হবে। তাহলে প্লান্ট মানে পরিকল্পিত, এটা যেহেতু পজিটিভ কথা, আমি একটু পজিটিভ উত্তর খোঁজার চেষ্টা করব। সেক্ষেত্রে তাহলে পজিটিভ একটা অ্যাডজেক্টিভ কী হতে পারে? কুড আ লিভ এ ড্যাশ অ্যান্ড প্লান্ট লাইফ। উত্তর কী হতে পারে বলো, কী হবে উত্তর? অনেকেরই উত্তর পাচ্ছি এবং সঠিক উত্তর দিয়েছো, সেক্ষেত্রে এটা উত্তর হয়েছে হেলদি। অনেকে বলছে হেলদি, হ্যাঁ আমি আজকেও বলছিলাম যে হেলদি অর্থ মানে, তোমরা অনেকে হেলদি উত্তর দিচ্ছিলেন না নিশাত মজুমদারের একটা প্যাসেজে, যে হেলদি মানে তোমরা অনেকে মোটাসোটা মনে করো। হেলদি বলতে স্বাস্থ্যবান, মানে সুস্থ থাকা। আমরা সুস্থ যে থাকি, সুস্থ থাকাটাই আসলে এই সুস্বাস্থ্যের বিষয়। মোটা আর হেলদি এক জিনিস না। অধিকাংশ উত্তর সঠিক। দেখো এরপর ড্যাশ টিসেস ওয়ার্ডটা ভার্ব। তো আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, তো তুমি সাবজেক্ট বসাচ্ছ ড্যাশ টিসেস আস হাউ টু লিভ ওয়েল। প্যাসেজটাই যেহেতু এডুকেশনের, এবং তুমি ভার্বের পূর্বে সাবজেক্ট বসাচ্ছ, এডুকেশন অপশানটাও তোমার কাছে আছে, শুধু পার্টস অফ স্পিচের জ্ঞান দিয়েই তোমার এটা পারা সম্ভব। এডুকেশন টিচেস আস হাউ টু লিভ ওয়েল, বলছে শিক্ষা আমাদেরকে শেখায় কীভাবে ভালোভাবে জীবনযাপন করতে হয়, সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এটা তাইলে আমাদের আরও একটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, সেই সাবজেক্ট হলো ইট বলতে সাবজেক্ট, এডুকেশন ড্যাশ আস টু মেক দ্য রাইট চয়েস বা রাইট ড্যাশ। তাহলে ইট সাবজেক্ট, এই ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, এখানে যেমন টিচেস হয়েছে এখানেও একটা ভার্বের সাথে এস বাই এস হবে। ওকে, এখন আমরা অলরেডি অনেক ভার্ব দিয়ে ফেলছি। আমরা দেখছি প্রোটেক্ট একটা ভার্ব হতে পারে, তো প্রোটেক্ট দিয়ে আমি চিন্তা করলাম ইট প্রোটেক্টস আস টু মেক রাইট ডিসিশন বা রাইট কিছু, আমাদেরকে কোনো সঠিক জিনিস নিতে রক্ষা করে, এটা অর্থ হয় না। আমি মনে মনে বাদ দিলাম। এডুকেটেড ওয়ার্ডটা আমি আগেই দিয়েছি, এডুকেশন ওয়ার্ডটাও আগেই দিয়েছি, নিড ওয়ার্ডটাও আমি দিয়ে ফেলছি, ডেভেলপমেন্ট ওয়ার্ডটা আমি দিয়েছি, আমি হেলদি ওয়ার্ডটা দিয়েছি, নো থেকে আমি নলেজ করেছি। এই ফুড এর তো ভার্বই হয় না, তাহলে ফুড হবে না। অ্যাবিলিটি, আমি এনাবল ওয়ার্ডটা দিয়েছিলাম, অ্যাবিলিটির ভার্ব হয়তো এখানে হবে না। ইট এনাবলস আস টু মেক দ্য রাইট, এটা হতে পারে মনে হচ্ছে, কিন্তু আমরা এনাবল একটা ভার্বই পেয়ে গেছি। কিন্তু ইট থার্ড পারসন সিঙ্গুলার, এবার এনাবল না এনাবলস, কি হবে? এনাবলস হবে। কি হবে?
এনাবলস হবে। ওকে, এনাবলস ওয়ার্ডটা অবশ্য মোহাম্মদ সুজন শেখ, হুমায়রা জান্নাত ছুসি সহ অনেকেই উত্তর দিয়ে দিয়েছিলে, তোমাদের উত্তর সঠিক ছিল। ইট এনাবলস আস টু মেক দ্য রাইট, রাইট ওয়ার্ডটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে নাউন বসে ইন লাইফ, আমাদের জীবনে সঠিক কি, সঠিক নাউন কি, সঠিক উন্নয়ন, উন্নয়ন তো আগেই দিয়ে ফেলছি, সঠিক গুরুত্ব না সেটাও তো আমরা আগেই দিয়ে ফেলছি। তাহলে এমন একটা নাউন হবে যেটা অর্থ মিলবে, এটা সক্ষম করে আমাদের রাইট, সঠিক, তাহলে হতে পারে চয়েস, জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে। তবে বেটার হলো চয়েসেস লেখা, আমরা জীবনে তো অনেক চয়েস করে থাকি, হ্যাঁ, অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়। তো এরপর দেখো, হ্যাঁ, হুসাইন আহমেদ রিফাত, রাফিদ এবং মাসুমা আক্তার অনেকেই চয়েস বা চয়েসের উত্তর বলেছে। হুমায়রা জান্নাত সুসি, অনেকের উত্তর সঠিক। ওকে, তো দেখো এরপরে ইট এনহ্যান্সেস, এটা বাড়ায়, আওয়ার, আওয়ার তো অবশ্যই পসেসিভ অ্যাজেক্টিভ, এবং আমরা জানি অ্যাজেক্টিভের পর নাউন বসে, তাহলে আবার তোমাকে নাউন নিয়ে চিন্তা করতে হবে। তুমি ভার্ব দেখবা না, অন্য ওয়ার্ড দেখবা না, তুমি পার্টস অফ স্পিচের টেকনিক অনুসারে শুধু ওই নাউন খোঁজার চেষ্টা করবে। এনহ্যান্সেস আওয়ার ড্যাশ টু ফেস আওয়ার এভরিডে প্রবলেম। তো এই যে উত্তর, এখন আমি দেখতেছি যে এখানে হয়তো আমার ডেভেলপমেন্ট তো হচ্ছে না, আওয়ার ডেভেলপমেন্ট আগেই দিয়েছি, তাহলে আমার বাদ আছে কি? তো বাদ যেগুলো আছে তার মধ্যে হচ্ছে এই এনাবল এবং অ্যাবিলিটি, এই দুটো দিয়েই ছিল। এনাবল তো আমি সাবজেক্টের পরে ভার্বের জায়গায় ইট এনাবলস আস দিয়েছি, তাহলে এনহ্যান্সেস ড্যাশ আওয়ার। আরেকটা টেকনিক হলো পূর্বের বাক্যে যে ধরনের ওয়ার্ড থাকে পরের বাক্যে কিন্তু সেই ধরনের ওয়ার্ড আসে। যেমন এখানে আছে এনাবলস, এর নাউন তাহলে কি আসতে পারে? এটা ইট এনহ্যান্সেস, এনাবলস আস টু মেক রাইট চয়েসেস ইন লাইফ, ইট এনহ্যান্সেস আওয়ার, তাহলে আওয়ারের পর নাউন হবে অ্যাবল, অ্যাবল এর নাউন হচ্ছে অ্যাবিলিটি, বা এনাবল ভার্ব এখানে ছিল, আর এটা হলো অ্যাবিলিটি। তোমরা বুঝছো কিনা? আমি তোমাদেরকে আসলে যে বিষয়ে বোঝাতে চেয়েছি, যে বিষয়টা হচ্ছে আমার পার্টস অফ স্পিচের চিন্তা করা, যে হ্যাঁ, যে অ্যাডজেক্টিভের পরে আমরা একটু চেঞ্জ করে ফেলি, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। যে বিষয়ে বলছিলাম যে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, বা অ্যাডজেক্টিভের পর নাউন বসে। আমরা জানি যে হচ্ছে আমাদের যে কোনো আর্টিকেল, প্রেপোজিশন, আর্টিকেল বা প্রেপোজিশন এরপর কি নাউন বসে, হ্যাঁ, আর্টিকেল বা প্রেপোজিশনের পর নাউন বসে। এই সিকোয়েন্সটা মাথায় রাখা এবং মোটামুটি তোমার যতটুকু অর্থগত জ্ঞান আছে ওটা দিয়ে চেষ্টা করা, তাহলে তুমি উইদাউট ক্লু পেতে পারো। আমি বেশ কিছু কমেন্ট পাচ্ছি, ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ। আচ্ছা, এখানে অনেকেই বইয়ের বিভিন্ন সাজেশন চাচ্ছ। আজকে না রিটেনের জন্য কোন বইটা ভালো হবে? রিটেনের জন্য রিটেন প্যানাসিয়া বইটা সংগ্রহ করা যেতে পারে। আমরা ক্লাসে আসি, অনেকেই এখানে উত্তর বলে ফেলেছে যে গ্রেটেস্ট, হ্যাঁ, উত্তরটা দিয়ে দিয়েছো, ভালো কথা। তো আমরা সুপারলেটিভ ডিগ্রি দেখেও সিদ্ধান্ত নিতে পারি। এরপর আসো যে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আমাদের পার্টস অফ স্পিচের পজিশন যেগুলো ছিল এগুলো নিয়ে কথা বলা, যে ভার্বের পরে অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্ব আসতে পারে। আমরা জানি সাবজেক্টের পরে বা নাউনের পরে ভার্ব বসতে পারে। আমরা একটু আগেও দেখলাম বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আয়ারের পরে অ্যাডজেক্টিভ আসতে পারে। এই যে সিকোয়েন্সগুলো, পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা যদি তুমি মাথায় রাখো তাহলে তোমার অনেক উত্তরই সঠিক হতে পারে। রাকিবুন নাহার বলছে টোটাল মার্ক এ পাবেন, ধরেন আপনি 90.5। আচ্ছা, কোনো টপিকে এত পেলে তাহলে 91 দেওয়া হবে। আচ্ছা, আমি বুঝতেছি এটা আউট অফ টপিক কোশ্চেন। আমি একটা কমেন্ট পড়ছিলাম, এই কমেন্টটা আমাদের ইয়ের টপিক না। আচ্ছা, ওকে, দেখেন, তো যে বিষয়ে কথা বলছিলাম, আওয়ার লিবারেশন ইজ দ্য, আওয়ার লিবারেশন ইজ দ্য, এখানে উত্তর হতে পারে সুপারলেটিভ ফর্ম, তাই না? কোন ফর্ম? সুপারলেটিভ ফর্ম। অনেকেই উত্তর দিয়েছিল এটা হলো গ্রেটেস্ট। আমরা এখানে উত্তরগুলো দেখি, গ্রেটেস্ট। তা আর্টিকেলের পরে আমরা নাউন দিতে পারতাম, কিন্তু নাউনের পূর্বে আবার অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে গ্রেটেস্ট ওয়ার্ডটা আসছে। এখন দেখো, ইট ওয়াজ, ওয়াজ হলো বি ভার্ব, বি ভার্বের পরে আসলে অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে, প্যাসিভ ফর্ম হতে পারে। এটা ঘটেছিল, অকার্ড হয়েছিল 1971 সালে। আমরা জানি 71 সালেই লিবারেশন ওয়ার হয়েছিল। উই হ্যাড বিন ড্যাশ পাকিস্তানি রুল। ওকে, ভালো কথা।
এখন পাকিস্তানি রুল এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। তো এর পূর্বে প্রিপজিশন আসতে পারে, প্রিপজিশনের পর নাউন আসে। তো অর্থ হচ্ছে আমরা এখানে দীর্ঘদিন হচ্ছে পাকিস্তানের শাসনে ছিলাম, তো এটা হচ্ছে আন্ডার হবে। বাট দ্য ডিসক্রিমিনেশন, তারা বিভিন্ন বিভেদ তৈরি করতো, আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত করত। এবং দেখো ডিসক্রিমিনেশন ওয়ার্ডটা যেহেতু নাউন এবং এটা নেগেটিভ ওয়ার্ড, সাপ্রেশন ওয়ার্ডটা যেহেতু নাউন, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড, ধরে নাও অপারেশন ওয়ার্ডটা তুমি খুঁজে পাচ্ছ না, তোমার মনে আসতেছে না, কিন্তু তুমি নেগেটিভ একটা ওয়ার্ড দিয়ে দিলেও তুমি মার্ক পেতে পারো, বা ফুল মার্ক না পেলেও একটা মানে সহানুভূতি পাবা যে হ্যাঁ এই স্টুডেন্ট, এই ছেলে বা মেয়ে সে মোটামুটি জানে। মানে বিষয়টা কি, যে গ্যাপের জায়গাটা তুমি দেখতেছো আগেও নাউন পরেও নাউন, তাহলে সুনিশ্চিতভাবে এখানে একটা নাউন হবে। নাউনটা কি ধরনের হবে? নেগেটিভ হবে। কিন্তু অপারেশন বা অত্যাচার, অন্যায়, তুমি এ ধরনের অর্থ পাচ্ছ না, তুমি অত্যাচারের ইংলিশ পাচ্ছ না, তুমি দিলে ইনজাস্টিস, তুমি ওটাও মানে ধরো মাথায় আনতে পারোনি। যে কোনো একটা নেগেটিভ একটা ওয়ার্ড সেটা যদি নাউন দিয়ে দাও তাহলে তুমি একটা পোর মার্ক হলেও পেতে পারো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, ওকে ফাইন, তোমাদেরকে ধন্যবাদ। এখন আসো যে ওয়েস্ট পাকিস্তানি রুলার্স ড্যাশ আস টু ওয়েজ দ্য লিবারেশন ওয়ার। এখন আসো আমরা আসলে এখানে কি দিব, এখানে সাবজেক্টের পরে আমরা সাবজেক্টের পরে ভার্ব দিব। তো ওয়েস্ট পাকিস্তানিরা হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা হচ্ছে আমাদের হচ্ছে সাথে কোন ধরনের ঘটনা ঘটাইছে ওইটা আমি বোঝার চেষ্টা করতেছি। তো এখানে একটা ভার্ব দিব, ড্যাশ আস টু ওয়েজ দ্য লিবারেশন ওয়ার। তাহলে আমি এখানে ভার্ব দিব, এটা হতে পারে যে এটা আমার যে তারা পরিচালিত করেছে, লিডের পাস্ট লেড হতে পারে, আমি অন্য একটা যে কোনো ভার্ব দিতে পারি, কিন্তু আমার মনে রাখতে হবে এটা অতীতের ঘটনা, পাস্ট, এটা ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেড, এই যে লেড ওয়ার্ডটা আমরা দেখছি, এই লেড ওয়ার্ডটা আমাদের কাজে আসতে পারে। লেড দ্য স্ট্রাগল ফরের পরে আমরা জানি এটা নাউন হতে পারে, কি হতে পারে? নাউন হতে পারে। তো এখানে আমরা জানি যে এখানে উনি বঙ্গবন্ধু আমাদের লিবারেশন ওয়ারের ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখছেন এবং উনি স্বাধীনতার ক্ষেত্রে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, লেড করেছিলেন। তাহলে আমি প্রেপোজিশনের পরে দেখো, প্রেপোজিশন বা আর্টিকেলের পরে আমি নাউন দিব। তাহলে লিবারেশন ওয়ার্ডটা, এই লিবারেশন, ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম, এই ওয়ার্ডটা আমি এখানে দিতে পারি প্রেপোজিশনে বা নাউন বসে। আমাকে পার্টস অফ স্পিচটা ঠিক রাখতে হবে, এটা হলো সবচেয়ে ভাইটাল ইস্যু। বাট সুন, কিন্তু খুব দ্রুতই, হি ওয়াজ ড্যাশ বাই পাকিস্তানি রুলার্স, কী হয়েছিল? আমরা জানি উনি গ্রেপ্তার হয়েছিল। এখন গ্রেপ্তার কেউ কি নিজে নিজে হয় না, তাহলে প্যাসিভ ফর্ম, সে কি নিজে নিজেকে অ্যারেস্ট করছিল না কারো দ্বারা অ্যারেস্ট হয়েছিল? তাহলে সেটা হবে অ্যারেস্টেড, সেটা হবে অ্যারেস্টেড। তো আমরা এভাবে অর্থ করার চেষ্টা করতাম। হাউএভার, যাই হোক, বঙ্গবন্ধু বা পিপুল ফ্রম অল ড্যাশ, অল হলো অ্যাডজেক্টিভ, তো আমরা একটু আগে পড়ছিলাম অল, এনি, এগুলোর পর নাউন বসবে। অল ওয়ার্ডটা প্লুরাল, তাহলে কি হতে পারে? মানে হচ্ছে তোমার এখানে আমরা কোন ধরনের নাউন দিতে পারি? একটা ফ্রেজ আছে অল ওয়ার্কস অফ লাইফ, সব ধরনের মানুষ, বা অল সেক্টরস, তুমি ওটাও পারলে না, তুমি লিখলে অল পিপুল অফ লাইফ, সেটাও কেমন হয়? তুমি এক্স্যাক্ট মিনিং পাচ্তেছো না, তুমি একটা প্লুরাল নাউন দিলে যেটাকে দ্বারা সকল বোঝায়, অল সেক্টরস অফ লাইফ, সকল সেক্টরের মানুষরা সেখানে যুক্ত হচ্ছে, একটা সহজ মিনিং হলেও দিলে। কিন্তু তুমি অলের পরে একটা নাউন দিবা, নাউনটা তোমার প্লুরাল হতে হবে, নাউনটা কী হতে হবে? প্লুরাল হতে হবে। তো টুক পার্ট ইন, মানে এটা টেক পার্ট ইন থেকে আসছে, অংশগ্রহণ করা, জানো সবাই অংশগ্রহণ করছে এবং সবাই মিলে যুদ্ধ করছে। এই দিস ওয়ার, এই যুদ্ধটাকে আমরা হচ্ছে এ গ্রেট প্রোটেস্ট এগেনস্ট অল ফর্মস অফ রং ডুইংয়ের কথা বলা হচ্ছে। তাহলে সাবজেক্টের পর আমার একটা ভার্ব দিতে হবে, সাবজেক্টের পরে কী হতে পারে? একটা ভার্ব হতে পারে। ওকে ফাইন, তাহলে আমি একটা অতীতের ঘটনা, যদি ভি ভার্ব লাগে তাহলে আমি আর ওয়াজারের মধ্যে আমরা ইটের পরে অবশ্যই কী দিতে পারি? ওয়াজ দিতে পারি। কী দিতে পারি? ওয়াজ দিতে পারি। ওকে, যাই হোক, প্রায় শেষে দিয়ে অবজার্ভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে উইথ ডিউ ড্যাশ, তো এই ওয়ার্ডটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আমরা নাউন দিব। তো সলেমনিটি ওয়ার্ডটা হলো নাউন, অ্যান্ডের আগে পরে একই পার্টস অফ স্পিচ, তাহলে এখানে আমি একটা পজিটিভ ওয়ার্ড দিয়ে দিব।
ধরো এক্স্যাক্ট এটা অনার দেওয়ার কথা ছিল, অন্য একটা নাউন দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি এক্স্যাক্টটা মনে করতে পারতেছো না, কিন্তু তুমি যেহেতু এটা একটা নাউন পেয়েছো এবং পজিটিভ নাউন পেয়েছো, তাহলে তুমি একটা ইতিবাচক মানে নাউন দিয়ে দাও, তাহলেও তুমি মার্ক পেতে পারো। সেইখানে যে শুধু রেসপেক্ট বা অনার হবে ব্যাপারটা এমন নয়। তুমি পুরোপুরি সম্পূর্ণ কাছাকাছি উত্তর, সম্পূর্ণ এক্স্যাক্ট উত্তর না দিয়ে যদি কাছাকাছি উত্তরও দাও, তাহলে তুমি সহানুভূতি পেতে পারো বা তুমি মার্ক পেতে পারো, অথবা এরকম কাছাকাছি উত্তর গেছে 2টা আর বাকি 8টা হয়েছে, 2টা মিলে তোমাকে 9 দিয়ে দিতে পারে। তোমরা জানো উইদাউট ক্লুতে কিন্তু তোমাদের কত মার্ক, 10-এ তুমি তখন 9 পেয়ে যেতে পারো, তোমাদের 10 মার্ক। ওকে, আমরা একটু সাজেশন দেখতে পারি। সাজেশন দেখতেছিলাম, আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে রিঅ্যারেঞ্জের কথা বলছিলাম। এই যে রিঅ্যারেঞ্জ, এগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই কম দিয়েছি হাতে। তোমাদের যাদের মানে একদিন সময় আছে, একদিন, তাদের আসলে খুব বেশি রিঅ্যারেঞ্জ পড়ার সুযোগ নেই। তোমরা এইগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ো। এগুলো থেকেই যে আসবে ব্যাপারটা এমন নয়, এগুলোর বাইরে যে আসবে না এভাবে বলা যাবে না, ঠিক আছে? এভাবে বলা যাবে না, কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। হাজী মোহাম্মদ মহসিন, খান জাহান আলী, শেখ সাদির গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, হচ্ছে কাজী নজরুল ইসলাম, সক্রেটিস, কিং সলোমনের যে গল্পটা আছে, যে সে ওয়াইস সলোমান, তাই না? সে খুব জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি ছিল। এগুলো গ্রাফ চার্ট বা এইগুলো একটু বলে দিই। এই 3টা বেশি ইম্পর্টেন্ট, মানে দিলে তো 10-15টা দেওয়া যায়, কিন্তু তোমাদের এখন শেষ মুহূর্তে কোনগুলো বেশি গুরুত্ব দিতে পারো আমি সেগুলোর কথা বলছি। তোমরা অনেকেই বন্ধুদেরকে মেনশন করতেছো, তো আশা করি তোমরা সবাই একটু এই সাজেশনটা ফলো করবা। আশা করি তোমরা উপকৃত হতে পারো, কমন আসতে পারে। বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেটটা, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। আমরা তোমাদের একটু পরেই গ্রাফ চার্ট করাবো। দ্য নাম্বার অফ পিপুল লিভিং বিলো পভার্টি লাইন, দারিদ্র্য সীমার নিচে লোক কেমন আছে, আগে কত ছিল এখন কত আছে। এবং এটাও অনেক ইম্পর্টেন্ট, আজকে এটাই আমি দেখাবো একটু, দ্য গ্র্যাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে ইন্টারনেট ইউজার্স যে বাড়তেছে সেটা আমরা সবাই জানি, ঠিক আছে ভাই? এগুলো কি মডিফায়ার্স আর মতো করে করলে হবে? হ্যাঁ, ইব্রাহিম মিয়া, তুমি কিছুটা চেঞ্জ করতে পারবা, তুমি হয়তো এর আগেই কোশ্চেন করছিলে, আমি একটু লেটে দেখছি। কমপ্লিটিং স্টোরি, এটা তো অনেক আছে। এইটা হচ্ছে এই যে তোমাদের বোর্ডে আসছিল, ইট ওয়াজ লেট অ্যাট নাইট, আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর মাই কামিং এক্সামিনেশন। তখন কোনো একটা ঘটনা ঘটলো, ঠিক আছে? ধরো যে অপরিচিত কেউ তোমার বাসায় আসলো, বা যে কোনো একটা ঘটনা ঘটছে, তো ইউ আর দ্য মেকার, স্টোরি মেকার অফ দ্য স্টোরি, তুমি যা লিখবা তাই হবে, ঠিক আছে? তো এরকম অতীত দিয়ে যদি আসে, তাহলে একটু মনে রাখতে হবে যে অতীত দিয়ে আসা মানে তোমার এটা অতীত দিয়েই করতে হবে, অতীত থাকলে অতীতই হবে, ঠিক আছে? এটা একটু ফ্যাক্ট। দেখো, একটু খেয়াল করি আমরা যে এই যে প্রথাগত যে গল্পগুলো আছে, এগুলো হচ্ছে অ্যান্ট আর ডাবের গল্প, অনেস্ট উটকাটার, এরপর ইচ্ছা থাকলে উপায় হয়, এটা জানো, এটা হচ্ছে এবার ঢাকা ইউনিভার্সিটিতে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা হচ্ছে তোমার এক্সপ্লেন করতে বলছে রিটেনে, ঠিক আছে? রিটেন তোমাদেরকে ফোকাস খুব ভালোভাবে গড়ে নিবে। তোমরা অনেকেই এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো বা সামনে হবে। নোবডি ট্রাস্ট লায়ার, হ্যাঁ, ওই যে বাঘ ওই গল্পটা, গ্রাফ সল ল সল, হ্যাঁ, যে সব হচ্ছে তোমার সোনার ডিম দেয়া হাঁস, যে, হ্যাঁ, ওই গল্প, মানি কান্ট ব্রিং হ্যাপিনেস, হ্যাঁ, এটার একাধিক গল্প আছে যে একজন মুসি ছিল, তার টাকা পয়সা কম ছিল, কিন্তু আর একজন লোক তাকে অনেক টাকা দেয়, তারপর তার শান্তি চলে যায়, হ্যাঁ। এইগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়লে কমন আসতে পারে আশা করি। লেটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট আমি মাত্র এই 3টা বলতেছি, ঠিক আছে? তোমরা সবই দেখতে পারো, তোমাদের অনেকেই সাজেশন দিবে, আমাদের সাজেশনটাই যে হুবহু আসবে ব্যাপারটা এমন নয়, তবে আমরা খুবই কনফিডেন্ট যে এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে। তো অ্যাডভাইজিং ফ্রেন্ড টু অ্যাভয়েড স্মোকিং, এখন মোটামুটি অনেকেই আসলে স্মোক করে, হ্যাঁ, এটা দেখা যায়, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই নিউ জেনারেশন, এটা আসলে এই স্মোকিংয়ের বাইরে থাকা উচিত ছিল, কিন্তু সেটা বাস্তবতা দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। আমরা ফেসবুকের
নেগেটিভ ইফেক্ট অনেকে জানি। ফর এক্সাম্পল, তুমি হয়তো একটু আগে ক্লাস দেখতেছিলে, হঠাৎ তোমার আর একটা নোটিফিকেশান আসছে, অথবা কেউ একজন মেসেঞ্জারে নক দিয়েছে, অথবা একটা পোস্ট পাইছো, সেটা পড়তে গিয়ে দেখা গেল যে ক্লাস মিস হয়ে গেছে। তো এভাবে ফেসবুকের অনেক ব্যাড ইফেক্ট আছে, এগুলো আমরা লেটারে আসতে পারে, এভাবে আসতে পারে। বন্ধুকে জানালে পিকনিকের কথা বা ম্যারেজ সিরিমনির কথা, অথবা কাউকে হলো গ্রাম বা ভিলেজ বা দেশ বা কান্ট্রি বা ভিলেজ ভিজিট করার কথা, এগুলো আসতে পারে। আমরা আসলে এন্ড না, এখানে হচ্ছে আমরা একটু দেখব আমরা একটা পিডিএফ দেখব। তোমাদেরকে এখন আমাদের এই ক্লাসের সবচেয়ে ভাইটাল পার্ট পড়াবো বলে আমি মনে করি। তোমাদের কোশ্চেনে 15 মার্ক। আমেরিগো গল্পটা তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যদিও সহজ, তারপর আমি বলছি। তো আমেরিগো গল্পের আলোকে আমি কোশ্চেন শেখাতে চাচ্ছি, 15-20 মিনিট মতো সময় আমি নিব এটা বোঝাতে গিয়ে। তবে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কীভাবে করবা? তোমরা জানো যে তোমাদের 5টা যে কোশ্চেন থাকে, এই 5টা কোশ্চেনে তোমাদের মার্কস হচ্ছে, তোমরা জানো অনেকেই, মার্কস জানো যে এই 5টা কোশ্চেনে হচ্ছে 3×5=15। তো এই যে 15 মার্ক, এই 15 মার্কের মধ্যে সর্বোচ্চ মার্ক পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং। তোমাদের নানা কারণে তোমাদের কোশ্চেন এর অ্যান্সার এর প্র্যাকটিস কম করা হয়, বাট এটাতে কিন্তু অনেক মার্ক, 15 মার্ক মানে অনেক মার্ক। এরপরে আমি তোমাদের আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে টেকনিক্যালি কিভাবে গ্রাফ চার্টের উত্তর দেওয়া যায়। এই বিষয়টা আমি আর 8-10 মিনিট সময় নিয়ে দেখাবো আর কি। তো দেখো, আমেরিগোর গল্প তোমরা জানো, এটা আমি খুব ফাস্ট যাব। যে সে একটা স্ট্রিট বয়, তার বয়স হলো 13 বছর, এবং তার বাবা মা দুইজনই হলো সেপারেট হয়ে গেছে, তারা কেউ খোঁজখবর রাখে না। এবং হচ্ছে বাবা মা তাকে চলে যেতে বলছে, মা চলে যেতে বলছে, মা অন্য একটা পুরুষের সাথে বিয়ে করছে, বাবা অনেক দূরে থাকে। আর আমেরিগো চাইতো তার বাবার সাথে দেখা করতে, কিন্তু তার বাবা আসলে তাকে চায় না, এবং তার বাবার কাছে সে বলছিল যে কিছু টাকা পাঠাতে, যাতে সে তার বাবার কাছে যেতে পারে, এবং একটা বাস টিকিট কিনে ওই বাসে করে তার বাবার কাছে যেতে পারে। কিন্তু তার বাবা আসলে কোনো টাকা পাঠায় নাই। তো বলছে, আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও ওয়েট করতেছি, কিন্তু আমার বাবা এখনও উত্তর দেয়নি, এবং রাস্তায় হচ্ছে আমার বাড়ি, এবং আমি মাঝে মধ্যে কাজ খুঁজি, ইউজ টু মডাল ভার্ব, এরপর ভার্বের বেস ফ্রম। আমি মাঝে মধ্যে হচ্ছে আবর্জনা কালেক্ট করি, এবং এটা হচ্ছে দোকানে বিক্রি করি। আমাদের দেশেও আমরা দেখতে পাই যে ওই ভাঙা বোতল বা অনেক কিছু বাচ্চারা অনেক টোকাই বা রাস্তার যে পথচারী ছেলে মেয়েরা আছে, এগুলো সংগ্রহ করে দোকানে বিক্রি করে। তো আই স্টপ ডুইং দ্যাট। বলছে আমি এই কাজটা করা বাদ দিয়েছি। কেন? কারণ আফটার আ সিরিয়াস ইনফেকশান অ্যান্ড একটা ডাক্তার বলেছে যে টু স্টে অ্যাওয়ে, দূরে থাকতে, দ্য ট্রাশ ডাম, যে তুমি ময়লা আবর্জনার মধ্যে থেকো না। ওয়ান্স একদা আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ, একটা আইসক্রিম শপে কাজ করতো, এবং সে এই বিসে আইসক্রিম বিক্রি করতো। বাট গট নো মানি ইন রিটার্ন মানে পরিণামে বা বিনিময়ে সে কোনো টাকা পয়সা পেত না। তো দ্য ওনার অফ দ্য শপ, দোকানের মালিক, গেভ মি সামথিং টু ইট, আমাকে কিছু খেতে দিত, লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দিত, তার রাত্রে তার যে হাট আছে বা কুড়েঘর আছে সেখানে থাকতে দিত, আমি আর টাকা পয়সা পেতাম না। এবং এই কাজটা খুব কঠিন ছিল, পেইনফুল ছিল। আইসক্রিম বক্সটা ছিল খুবই হেভি, এটা যখন ফুল থাকতো তখন সে এটা নিয়ে হাঁটতে পারতো না, এবং তাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো, এবং সবার কাছে সে আইসক্রিম বিক্রি করে বেড়াতো। কিন্তু মাঝে মধ্যে এমনও হতো যে সারাদিনে একটা আইসক্রিমও বিক্রি হয়নি। এভাবেও তার দিন গেছে। তো এটুকু আমাদের জানা জিনিস বলে আমি কালার চেঞ্জ করব। আচ্ছা, কোন কালার দিব? এটা কালার চেঞ্জ বলতে আসলে এখানে, আচ্ছা দেখি, এই কোশ্চেন আমরা এখন একটু দেখি, একটু স্ক্রিনে দেখেন তো
কোন কালারটা বেটার হয়? আচ্ছা, ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক কালার হলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের পরামর্শ নিলাম। হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি? দেখো এটার কৌশল হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক, রেড কালার দিলে ভালো হবে। আচ্ছা তোমাদের কাছে পরামর্শ নিয়েই মনে হয় ভুল করলাম, আমি সর্বশেষ তোমাদের রেড কালারটা রাখলাম, দেখি যদি সমস্যা হয় বলো, চেঞ্জ করে দেওয়া যাবে। হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি বলছে এই গল্পের হচ্ছে বক্তাকে বা ন্যারেট কে করছে। এখন আসো যে এটা হয়েছে আমেরিগো, আমেরিগো ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, তাহলে হু দিয়ে যদি থাকে তাহলে আমরা এই সাবজেক্ট ইউজ করব। আমি কিন্তু অনেকগুলো টিপস শেখাবো, সরাসরি হু যদি থাকে এরকম এত সহজ প্রশ্ন দিবে না, তো যদি থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রে সাবজেক্ট বসিয়ে দিতে পারি। এরপরে কোশ্চেন দেখো বলছে হোয়াট ডিড দ্য আইসক্রিম শপ ওনার গিভ হিম? বলছে আইসক্রিম শপ ওনার তাকে কি দিত। তো এইবার একটা ভালো পরামর্শ আসছে, বজলুর রহমান বলছে পিঙ্ক কালার দিলে ভালো হয়। এখন মেয়েরা সাধারণত পিঙ্ক কালারের কথা বলে, অনেক দিন পর পেলাম যে একটা হচ্ছে ছেলে পিঙ্ক কালারের কথা বলল। দেখি তাহলে এটা পিঙ্ক কালার কিনা জানি না। হোয়াট ডিড দ্য আইসক্রিম শপ ওনার গিভ হিম? ওনার গিভ হিম, তাকে কি দিত? ওকে, তো এখন আসো আইসক্রিম শপ ওনার কী দিত, তার আগে তুমি যেটা করবা, তুমি আইসক্রিম শপ ওনার হলো সাবজেক্ট। তোমার প্রশ্নের উত্তর করতে গেলে আগে শিখতে হবে সাবজেক্টকে দেয়া। আইসক্রিম শপ ওনার এটা সাবজেক্ট তুমি দিয়ে দিলে, আইসক্রিম শপ ওনার সাবজেক্ট তুমি দিয়ে দিয়েছো। এরপর এই যে ডিড ওয়ার্ডটা আছে, ডিড যখন তুমি বাদ দিবা, এখানে গিভের পরিবর্তে আমরা কি দিব? আমরা কি গিভই রাখবো না টেন্সের চেঞ্জ হবে? কমেন্ট প্লিজ, আমি তোমাদের কাছ থেকে কমেন্ট প্রত্যাশা করতেছি। যদিও আমাদের এখানে দেয়া আছে, তারপরও ডিড থাকার কারণে আমি কি প্রেজেন্ট টেন্সে রাখতে পারবো? এই জায়গাটা মাঝে মধ্যে জানা থাকলেও তোমাদের ভুল হয়, যে আমি প্রথমে তো সাবজেক্ট দিয়ে দিব, কি দিব? সাবজেক্ট, এরপর আমি ভার্ব দিব, তাহলে গিভের পাস্ট হবে গেভ। তো গেভ হিম তাকে দিত, এখন কি দিত? এবার কি অংশটা, এটা আমরা এখানে দিতে পারি সামথিং টু ইট অ্যান্ড লেট হিম স্লিপ ইন দ্য শপ। তোমরা অনেকে কি করো, এখানে বলে গেভ মি সামথিং টু ইট আর লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। এটা ভয়ঙ্কর একটা ব্যাপার, এটা ছোট্ট সিলি ব্যাপার। আমেরিকা যখন বলেছে তখন বলেছে আমাকে হচ্ছে কিছু খেতে দিত এবং ঘুমাতে দিত। তো মির জায়গায় এটাকে যে হিম করা প্রয়োজন, এই কমন সেন্সটা যদি কারো না থাকে তাহলে তো এটা আমাদের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং এটা খুবই ভীতিকর ব্যাপার যে আসলে এই কমন জিনিসটা আমরা জানি না, এই কমন জিনিসটা আমরা জানি না। এই ভুলটা আমাদের অনেকেরই হয়, এই সতর্ক থাকবা। পরীক্ষার হলে জানা জিনিস বেশি ভুল হয় এবং এই ধরনের ভুল অনেকেরই হয়, এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। আমি তোমাদেরকে নেক্সটে আরেকটি কোশ্চেনে নিয়ে যাব, তোমরা দেখো। এটা চেঞ্জ করব, ভাই এটা কালার না, পেজ চেঞ্জ করব, উপরে যাব। তো আমরা হচ্ছে দুটো কোশ্চেন দেখলাম, হ্যাঁ এটা সহজ ছিল, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। আটু নিচে, ওকে এদিকে আটু উপরে উপরে উপরে, সরি এই যে ওকে ওকে। তো দেখো এখানে হচ্ছে আরেকটি কোশ্চেন বলছে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট আমেরিগোস প্যারেন্টস? আমেরিগোর পিতা মাতার ব্যাপারে তোমার মতামত কি? এখন দেখো তোমাকে আগে সাবজেক্ট দিতে হবে, ইয়োর ইমপ্রেশন বলেছে, তাহলে ইয়োরকে তোমার মাই করতে হবে, মাই ওপিনিয়ন। ইজের পরে তুমি একটা দ্যাট দিতে পারো, দিলে তুমি একটা সাবজেক্ট দিবা, একটা ভার্ব দিবা, সুন্দর একটা বাক্য হয়ে যাবে। অনেকে শুরু করতে সমস্যা হয়, যারা ভালো তারা তো যে কোনো কোশ্চেনের উত্তর পারো, কিন্তু অনেকে শুরু করতে সমস্যা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে মাই ওপিনিয়ন ইজ দ্যাট দিলে, তাহলে এভাবে তুমি শুরু করতে পারো। এবার আমেরিগোর পিতামাতার সম্পর্কে বললে, অনেকে বলে আমেরিগোস প্যারেন্টস, ওটা না বলে তুমি প্যারেন্টসকে যদি একটু দাও, বোথ অফ
আমেরিগোস ফাদার অ্যান্ড মাদার, বা অন্য যে কোনো প্যাসেজে এরকম একটু চেঞ্জ করে লেখা যায়। যদি তুমি একটু চেঞ্জ করে লেখো তাহলে যিনি খাতা দেখবেন উনি ভাববে এই ছাত্র বা ছাত্রী সে কিছু জানে। তুমি যদি একটু চেঞ্জ করার চেষ্টা করো এটা বেটার। এরপরে হচ্ছে আর সেলফ সেন্টার্ড, বলছে এরা কি আত্মকেন্দ্রিক হয়। এরা কি হয়, এই বাবা মা এরা হচ্ছে আত্মকেন্দ্রিক ছিল, এরা আমেরিকাকে নিয়ে ভাবতো না, আর সেলফ সেন্টার্ড। ওকে, তো তাহলে এভাবে আমরা এই প্রশ্নের উত্তর করতে পারি যে তাদের ব্যাপারে আমরা ওপিনিয়ন দিলাম যে আসলে তারা হলো স্বার্থপর মানুষ, সেলফ সেন্টার্ড মানুষ। দে অনলি থিঙ্ক অ্যাবাউট দেমসেলস, তারা শুধু তাদের ব্যাপারেই ভাবে, নট ফর আমেরিকার কথা ভাবে না। তো তুমি এটা বর্তমান দিয়েই দিলে, কারণ প্যাসেজটা বর্তমানে। দে আর নট অ্যাওয়ার অফ ওয়েল বিইং অফ আমেরিকা। তো একটু নিজের ভাষায় লেখার চেষ্টা। আমরা তো এখানে সময় এত বেশি নাই বা ধৈর্যও থাকবে না, তোমাদের পরীক্ষা খুবই নিকটে। আমরা হচ্ছে জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি ভাবে লিখবো। হোয়াট দিয়ে প্রশ্ন করলে অনেক ক্ষেত্রে খুব সহজ উত্তর দেওয়া যায়। হোয়াট ইজ পেইনফুল ফর আমেরিকা, তো আমেরিকার জন্য কোনটা পেইনফুল? তো বলছে আমেরিকার বাবা মা যে তাকে চলে যেতে বলেছে, দ্যাট দিয়ে আমি শুরু করলাম। এরপর আমেরিকাস প্যারেন্টসের কথা বললাম, টোল্ড হিম টু গো আওয়ে, তাকে বলেছিল চলে যাওয়ার জন্য। এটা এই ওয়াটের জায়গায় আমি কথাটা বলে দিলাম, এখানে ইজের জায়গায় আমি ইজি বসিয়ে দিলাম, পেইনফুলের জায়গায় পেইনফুলি দিয়ে দিলাম। এভাবে বাক্য লেখা যেতে পারে। তো উত্তরটা অবশ্যই স্ট্যান্ডার্ড হয়েছে এখন, দ্যাট আমেরিকাস প্যারেন্টস টোল্ড হিম টু গো অ্যাওয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো কিনা, এবং আমরা একটু উপরে নেন। তো এখানে আমরা হচ্ছে ওকে, তো এখানে আমরা আরও দেখি। এখানে দেখো যে নেক্সট কোশ্চেন এভাবেও থাকতে পারে কোশ্চেন, হোয়াট ওয়াজ আমেরিকাস ফার্স্ট জব। তাহলে তোমার আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্টকে আমেরিকাস ফার্স্ট জব, এটা সাবজেক্টের পরে ভার্ব নিবা। তুমি জানো যে ভার্বটা হচ্ছে পরে বসে, তাহলে পাস্টে আছে, তুমি পাস্টেই দাও, তাহলে তোমার বাক্য হয়ে গেল আমেরিকাস ফার্স্ট জব। তারপরে ভার্ব ওয়াজ। তো ওয়াজ কী ছিল? আমরা জানি যে সে ময়লা আবর্জনা কালেক্ট করতো এবং সেটা একটা দোকানে বিক্রি করতো। সেই কথাটা তুমি এখানে দিয়ে দিতে পারো। তো তুমি এভাবে প্রশ্নের উত্তরটা তোমাকে শিখতে হবে। একটু প্রশ্নের উত্তরগুলো একটু গুরুত্বের সাথে দেখা দরকার। হুইচ ওয়ার্ক ওয়াজ পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট। তো পেইনফুল এবং ডিফিকাল্ট কোনটা এটা আমরা জানি, সেটা আইসক্রিম হচ্ছে বিক্রি করাটা তার জন্য খুব কঠিন ছিল। তো ওয়াজ হলো ভার্ব। তো হুইচ ওয়ার্কের জায়গায় ওয়ার্কটা তুমি দিয়ে দিতে পারো। এই যে ওয়াজ পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট, তো কী ছিল আমরা জানি, ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব এরা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, জেরান্ট এবং ইনফিনিটিভ হিসেবে, নাউন হিসেবে এরা কাজ করতে পারে। এটা আমরা অ্যাডমিশন টেস্টের সময় তোমাদেরকে শেখাবো আমরা এগুলো। তো সেলিং আইসক্রিম ওয়াজ পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট, অথবা টু সেল আইসক্রিম ওয়াজ পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট, বোথ আর কারেক্ট। আমরা দুইভাবেই এটা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটু উপরে নেবেন। তো আমরা আসলে ওকে, তো এখানে আমরা আরও কোশ্চেন দেখব এই আমেরিকা নিয়ে, কী ভাবে প্রশ্ন আসতে পারে। আমেরিকাতে যদি প্রশ্ন আসে এভাবে যে হোয়াট ডিড আমেরিকা ডু বিফোর সেলিং আইসক্রিম, তো সে আসলে প্রথম জব কী করতো বা আইসক্রিম বিক্রি করার আগে কী করতো। তো ডিড ওয়ার্ডটা আমরা যখন দেখতেছি তখন এটা পাস্টে দিব। ওকে, পাস্ট দিব। তো আমরা এই জানি ইউজ টু হলো অতীতের নিয়মিত অভ্যাস। তো সে একটা কাজ করতো, সে আমেরিকা, আমি সাবজেক্ট দিলাম, আমি এখান থেকে হুবহু নিয়ে নাই, তো আমি শুধু কাজটা নিয়েছি বিফোর সেলিং আইসক্রিম। এই বিফোর সেলিং আইসক্রিম কথাটা আমি পিক করলাম, করে প্যাসেজে চলে গেলাম। প্যাসেজে দেখলাম এর আগের অংশে আসলে এই আইসক্রিম বিক্রি করার বিষয়ে বলা ছিল যে আইসক্রিম বিক্রি করার আগের ঘটনা ছিল যে সে ময়লা আবর্জনা সংগ্রহ করত এবং দোকানে বিক্রি করত। তাহলে ইউজ টুর পরে ভার্বের বেস ফ্রম কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর, একটা দোকানে সে বিক্রি করে ফেলতো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ওকে, তো এখানে আসো, দেখো আমরা আরও কোশ্চেন দেখবো। আমরা আরও দুইটা কোশ্চেন দেখবো এই আমেরিকার গল্প থেকে। দেখো বলছে হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল, টু আমেরিকার ক্ষেত্রে আমেরিকার কী ঘটেছিল, হোয়েন হিজ প্যারেন্টস লেফট হিম, যখন তার পিতামাতা তাকে ছেড়ে চলে যায়, সে আসলে কি করেছিল। তুমি প্রশ্নটা দেখলে, এখন তুমি দেখলে এই অংশটা তো তোমার কাছে আছে, এটা চেঞ্জ করা লাগবে না।
হোয়েন হিজ প্যারেন্টস লেফট হিম। তো এই অংশটা তুমি শুরুতেও রাখতে পারো, হোয়েন হিজ প্যারেন্টস লেফট হিম, তারপর তুমি কমা দিয়ে সাবজেক্ট আনতে পারো। সাবজেক্ট হলো আমেরিগো, আমেরিগো রাস্তার ছেলে হয়ে গেছিল, অথবা আমেরিগো লিভড হচ্ছে অন অন দ্য স্ট্রিট, সে রাস্তায় বসবাস করত, সেটাও তুমি লিখতে পারো। তো হোয়াট এভার দ্য ফ্যাক্ট, তুমি এই অংশটা যে নিয়ে শুরু করলে যে রিলেটিভ প্রোনাউন আছে বলে এটা দিয়ে স্টার্ট করা যাবে, বা রিলেটিভ প্রোনাউনের আগের অংশে সাবজেক্ট এনে এর অতীত চেয়েছে, যেহেতু অতীত এর বাক্য আমি করলাম, লিফট দিলে অন দ্য স্ট্রিট, অথবা বিকাম আ স্ট্রিট চাইল্ড, এটা তুমি বাক্য তৈরি করে ফেললে এই অংশটা অপরিবর্তিত রাখলে। তোমরা বুঝতে পারছো কিনা? যারা ক্লাসে আছো একটু কমেন্ট করে জানাবে যে আমরা যে কোশ্চেনের কৌশলগুলো, আমরা কিন্তু আমেরিকার গল্পটাকে বিভিন্নভাবে এখানে কোশ্চেন আছে, এবং এইগুলোকে অন্য প্যাসেজের ক্ষেত্রে এরকম গুরুত্বপূর্ণ প্যাসেজ আমেরিকার মতো যেগুলো বোর্ড পরীক্ষা আসতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের কোনো ধারণা পেয়েছো কিনা একটু জানাবা কমেন্ট করে, তোমরা বুঝতেছো কিনা যে আসলে এখানে তোমরা পরীক্ষার হলে প্রশ্নের উত্তর করতে গিয়ে কী সিদ্ধান্ত নিবা। আমি কমেন্ট পাচ্ছি, ধন্যবাদ। মোহাম্মদ সাইমন হচ্ছে বাসির, মোহাম্মদ সুজন শেখ, ধন্যবাদ, ধন্যবাদ তোমাদেরকে। তো এই যে বিষয়গুলো যে তোমরা দেখতেছো যে আমরা কোশ্চেনের উত্তরটা কীভাবে করব, আমাদের আসলে সকল শিক্ষক গ্রামার পড়ান, বিভিন্ন টিপস দেন, কিন্তু এই যে গ্রাফ চার্ট কীভাবে লিখতে হবে, কোশ্চেন অ্যান্সার কীভাবে করতে হবে, আমাদের অনেকের সুযোগ হয়নি। তো এই সুযোগ তৈরি করার জন্যই আমাদের আজকের এই ক্লাসে আমি একটু দেখাচ্ছি, আমি খুব বেশি সময় নিব না, আমি আর একটা কোশ্চেন দেখাবো, এরপর আমি সর্বশেষ আজকে গ্রাফ চার্ট দেখাতে চাই, যে গ্রাফ চার্ট তো একটা আসবেই, আর এই গ্রাফ চার্ট তুমি কিভাবে টেকনিক্যালি লিখতে পারো তার একটা টিপস দেখাবো। সকল টিপস তো দেখানো সম্ভব না, আমরা আশা করি আমরা আর 15-20 মিনিটের মধ্যে আমাদের ক্লাসের ইতি টানতে পারবো। হাউ ইজ আমেরিগোজ লাইফ, তা হাউ দিয়ে প্রশ্ন করেছে, তো এটা অনেক সময় শেষে দেয়া যায়। তাহলে আমার সাবজেক্টকে আমেরিগোজ লাইফ, ভার্বকে ইজ, তো কেমন ছিল, তো পেইনফুল ছিল। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে অনেক ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্বের পরে কেমন ছিল সেটা অ্যাডজেক্টিভ আকারেও প্রকাশ করতে পারি। তো ধন্যবাদ তোমাদের সকলকে। সুবিতা ইসলাম চোয়া সহ অনেকেই কমেন্ট করছো, তোমরা বুঝতে পারছো এটাই আমাদের বড় প্রাপ্তির জায়গা। এখন আমরা আরেকটু উপরে যাব এবং আমরা দেখতে পাচ্ছি আরও কিছু কোশ্চেন আছে, আমরা এগুলো একটু দেখে ফেলি, কোশ্চেনগুলো একটু দেখে ফেলি। বলছে হাউ ডিড আমেরিগো আর্ন হিজ লিভলিহুড। হাউ দিয়ে প্রশ্ন করলে অনেক ক্ষেত্রে বাই হয়, তার আগে আসো আমার সাবজেক্ট দিব, সাবজেক্টকে আমেরিগো আমি দিলাম। ডিড যেহেতু আছে, ডিড বাদ দিলে আমরা আর্নের পাস্ট আমরা আর্নড ইউজ করতে পারি, আর্নড, আমেরিগো আর্নড। তো কী করতো, হিজ লিভলিহুড দেখে দেখে বসালাম হিজ লিভলিহুড। হাউ থাকলে আমরা বাই দিতে পারি। তো আমরা জানি সে হচ্ছে ময়লা আবর্জনা সংগ্রহ করতো এবং সেগুলো বিক্রি করতো। তো বাই হলো টু ব্যতীত প্রেপোজিশন, ওখানে ছিল ইউজ টু কালেক্ট, ইউজ টুর পরে ভার্বের বেস ফ্রম। হাউ থাকলে যেহেতু বাই আনা যায়, তাহলে বাই তো টু ব্যতীত প্রেপোজিশন, ওই ইউজ টুর পর কালেক্টকে একটু কালেক্টিং করে দিতে হবে, কারণ ইউজ টু হলো বেস ফ্রম, এরপর ইউজ টু মডাল ভার্ব, এরপর বেস ফ্রম বসে। কিন্তু এখানে আমরা জানি যে বাই হলো টু ব্যতীত প্রেপোজিশন, তারপর ভার্ব প্লাস আইএনজি, অ্যান্ডের পরে পূর্বে যদি আইএনজি হয় পরও আইএনজি হবে, এবং এটা উত্তর হয়ে গেছে। তাহলে আমরা একটু শিখলাম যে হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করা যেতে পারে। এরপরে আমরা পরের কোশ্চেন দেখে একটু উঁচু নিব আমরা। হুইচ, আরেকটু নিচু, ওকে থ্যাংক ইউ। হুইচ ইনসিডেন্ট হ্যাজ চেঞ্জড আমেরিগোজ লাইফ। আমেরিগো তো আগে রাস্তায় থাকতো না, কোন ঘটনাটা চেঞ্জ করে ফেলছে। এখন তুমি যদি সাবজেক্ট হিসেবে আনতে চাও, এখানে একটা আর্টিকেল এনে এটাকে সাবজেক্ট করতে পারো দ্য অ্যান্টিসিডেন্ট, দ্যাট, যেটা, হ্যাজ চেঞ্জড আমেরিগোজ লাইফ, এই দেখে দেখে বসালে এই পুরো অংশটার ভার্ব দিলে এই যে একটা ইজ, তাহলে তোমার সাবজেক্ট ভার্ব হয়ে গেল। এবার তুমি একটা অবজেক্ট ইউজ করলে, হ্যাঁ তার এই যে জীবনটা এমন হয়েছে কেন, কারণ কি, কারণ হচ্ছে যে হিজ প্যারেন্টস সেপারেশন, হিজ প্যারেন্টস সেপারেশন।
হ্যাঁ, গ্রাফ চার্টে মোহাম্মদ সুজন শেখ, আমরা গ্রাফ চার্টে চিত্র মানে আঁকবো না, আমরা জাস্ট চিত্র বাদেই লিখবো। আর এর বিস্তারিত আমি বলতেছি এখন। হ্যাঁ, এটা শেষ করি তারপর বলছে হোয়াই ডিড আমেরিকো স্টপড ডুইং দ্য ফার্স্ট জব অফ কালেক্টিং ট্রাশ। এই যে ডিড ওয়ার্ডটা ছিল, তো ডিড ওয়ার্ডটা থাকলে এটা আসলে আর স্টপড হবে না, আমার প্রশ্নই ভুল হয়েছে, এটা হবে স্টপ। তখন আমি প্রেজেন্ট স্টপকে আমরা পাস্ট করব, ডিড থাকার কারণে এটা মাথায় রাখতে হবে, এই ভুলটা অনেকের হয়। যেটা আছে সেটা আমরা দিই, আমেরিকা স্টপড ডুইং দ্য ফার্স্ট জব অফ কালেক্টিং ট্রাশ, এই পর্যন্ত ঠিক আছে। হোয়াই থাকলে আমরা বাই মানে বিকজ দিতে পারি কারণ বোঝাতে। তো আমেরিকার প্রোনাউন হি হতে পারে, তো তার একটা সিরিয়াস ইনফেকশন হয়েছিল, হি হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, একটু উপরে তুলুন। এবং একটা ডক্টর তাকে বলছিল যে ময়লা আবর্জনা থেকে দূরে থাকতে, একটু উপরে। ওকে, থ্যাংক ইউ। ওকে, বলছে আর একটা কোশ্চেন, বলছে হোয়াই ইজ দ্য জব অফ সেলিং আইসক্রিম ইজ ভেরি ডিফিকাল্ট। আমার ভার্ব কিন্তু আছে, ভেরি ডিফিকাল্ট আছে, তাহলে আমি এই অংশটা অপরিবর্তিতও রাখতে পারি, অথবা আমরা এই কাজটা করতে পারি, এটা সাবজেক্ট রাখতে পারি, দ্য জব অফ সেলিং আইসক্রিম, এটাকে আমি সাবজেক্ট করলাম, তারপরে এটাকে আমি ভার্ব করলাম, আমি সাবজেক্ট রাখলাম, এর ভার্ব হলো ইজ। এরপরে আছে ভেরি ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, তো হোয়াই থাকলে আমি বিকজ দিতে পারি, একটু আগেও বললাম। কেন? আইসক্রিমের বক্সটা হেভি ছিল, তো আইসক্রিম বক্সের সাবজেক্ট আইসক্রিম বক্স, হয় ইংলিশ হলো ইজ, আর এরপরে খুবই ভারী ইংলিশ হলো ভেরি হ্যাভি। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। স্টোরি সাজেশন দিলে ভালো হয়, স্টোরি সাজেশন দিয়েছি। রূপন, তুমি আমাদের ক্লাসটা দেখে নিও, একটু আগে স্টোরির সাজেশন দিয়েছি, স্টোরির সাজেশন বলেছি। রূপন হয়তো স্টোরির সাজেশন পাওনি। একই কথা এলহাম বলছো, রূপন বলছো, আমরা সাজেশন দিয়েছি, স্টোরির সাজেশন দিয়েছি, এবং খুবই কম, এটা খুবই কম দিয়েছি। তোমরা এর মধ্যে দেখলে পেতে পারো, কিন্তু শুধু এটার উপরেই ভরসা করো না, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ো। আমরা হয়তো 3টা 4টা এরকম দিয়েছি, এটা তো খুবই কম, তাই না? তবে বেশি ইম্পর্ট্যান্ট এগুলোই। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, হোয়াই ইজ আমেরিগো স্ট্রিট চাইল্ড নাও, এভাবেও হতে পারে। তো সাবজেক্ট কে আমেরিগো, তো ভার্ব কে ইজ, এবার কি হয়েছে সেই স্ট্রিট চাইল্ড। এখন হোয়াই থাকলে বিকজ হবে, আমরা বললাম, বা বিকজ অফ হিজ প্যারেন্টস সেপারেশন। অর্থাৎ হোয়াই থাকলে আমরা বিকজ অফ দিচ্ছি বা বিকজ দিচ্ছি, বিকজ দিলে তারপর সাবজেক্ট ভার্ব দিচ্ছি, বিকজ অফ দিলে তার হচ্ছে ফ্রেজ দিচ্ছি। যদি বিকজ রাখতাম তাহলে হতো মানে তার বাবা মা সেপারেশনের নাউনটা, আর এটা বিকজ অফ দিলে প্রেপোজিশনের পর ফ্রেজ বসে, ফ্রেজ করা হয়েছে হিজ প্যারেন্টস সেপারেশন। ওকে, তো দেখো তাহলে এর পরের কোশ্চেন আসছে যে হোয়াই ডিড আমেরিগো কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর। তো হোয়াই ডিড আমেরিগো কালেক্ট, কেন কালেক্ট করতো? তো ডিড যদি উঠায় দাও তাহলে কালেক্ট হয়ে যাবে কালেক্টেড, আমেরিগো কালেক্টেড ট্রাশ, সেলের পাস্ট হয়ে যাবে তখন সোল্ড, কারণ ডিড তুলে দিয়েছো। টু আ ভেন্ডর, উদ্দেশ্য কী ছিল, কেন আমরা কাজ করি? ধরো তুমি কেন পড়ো বা পড়তেছো, A+ পাওয়ার জন্য পড়তেছো, আমি কেন পড়াচ্ছি, তোমাকে শেখানোর জন্য পড়াচ্ছি, উদ্দেশ্য তো থাকে। তো হোয়াই দিয়ে প্রশ্ন করলে এরকম আমরা 2+ ভার্ব দিতে পারি, যেমন এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রিডস অ্যাটেন্টিভলি টু গেট আ গুড রেজাল্ট। এর স্ট্যান্ডার্ড ইংলিশ আছে কিন্তু, টু কাট এ গুড ফিগার। আজকে সময় থাকলে, তোমাদের ধৈর্য থাকলে আজকে কিছু স্ট্যান্ডার্ড ইউজ শেখানো যেত, রিটেনের কিছু টিপস শেখানো যেত। তো আমরা এখন কোশ্চেন অ্যান্সারে আছি, একটু উপরে যাব আমরা। তো ধরো একটা প্যাসেজ আসলো যে আমাদের এই দুটোই লাস্ট, হোয়ার ডাজ আমেরিগো লিভ, তো আমার সাবজেক্ট দিতে হবে। তো প্রেজেন্টে যদি থাকে ডাজ, এটা অনেকে খেয়াল না করে আমেরিগো লিভ লিখে দেয়। খুবই সহজ, সে জানে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেক সময় আমেরিগো লিভ লিখে ফেলি। খুব সাবধান, প্রেজেন্টে যদি থাকে তোমাকে প্রেজেন্টে দিবা, আর থার্ড পারসন সিঙ্গুলার হওয়া মানে এই যে ডাস তুলে দিলে তখন কিন্তু লিভস হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। রাস্তা ইংলিশ হলো অন দ্য স্ট্রিট। ছোট করেন। সামথিং
দেখো এরপর ইজ আমেরিগো হ্যাপি ইন হিজ লাইফ, আমেরিগো তার জীবনে কি সুখী? না, সে অবশ্যই সুখী না, তার বাবা মা নাই। তাহলে এটা এই হ্যাঁ বোধক না বোধক বাক্য যদি এভাবে আসে আমরা এভাবে লিখতে পারি। তো আমি জাস্ট তোমাদেরকে স্যার রিটেনের প্যাটার্ন শিখতে চাই। ইমরান শেখ ধন্যবাদ, ইউসুফ হোসেন, ইমরান শেখ অনেকেই বলছে রিটেনের প্যাটার্ন শিখতে চাই। আমি চেষ্টা করব। আমরা আরেকটু উপরে যাব, উপরে যাই আমরা। হ্যাঁ, আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটু উপরে, একটু অত না, ওকে আচ্ছা ঠিক আছে। তো আমরা এই চার্টটা দেখতে পাচ্ছি, এটা ক্লিয়ার দেখা যায় কিনা তোমরা একটু বলো তো। আমরা আগে গ্রাফ চার্টের টিপসটা একটু শিখিয়ে নিই। এটাতে 15 মার্ক, অনেক মার্ক, এবং এটা তোমরা খুব স্ট্যান্ডার্ডভাবে লিখতে পারো। আজকে ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হতে পারে। গ্রাফ এবং লেখা, এটা কি স্পষ্ট দেখা যায়, বোঝা যায়? লেখা এবং গ্রাফ এটা কি মোটামুটি ঠিক আছে কিনা? ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু বড় করেন তো। এখন আচ্ছা আচ্ছা, একটু জুম করেছি, এখন দেখো। ওকে, ধন্যবাদ ইব্রাহিম বিন নূর এবং আরও যারা কমেন্ট করছে, ধন্যবাদ তোমাদেরকে। দেখো, দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, আরেকটু জুম করব। গ্রাফ চার্ট, এটা আরেকটু জুম করতে গেলে আচ্ছা দেখো আমরা একটু দেখি। তো এখানে আমাদের এই যে আমি তথ্য দিচ্ছি যে এখানে একটা গ্রাফ চার্ট আছে, ইন্টারনেট ইউজার্সদের কথা বলা হচ্ছে। 2000 সালে খুবই কম লোক ব্যবহার করতো, 2002-এ অনেক, এবং এটা বোর্ড কোশ্চেন চলে আসতে পারে তোমাদের, 15 মার্কের কোশ্চেন এটা। 2003 সালে আরেকটু বাড়ছে, 5-এ 3 হয়েছে, 7-এ 5.00 হয়েছে, 8-এ আরও একটু বাড়ছে, 9 সালে আরও বাড়ছে, আর এখন তো অনেক বেশি। হ্যাঁ, তো এই যে মানে তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা কিভাবে লিখতে পারি? প্রথমত তুমি সব জায়গায় এই মুখস্থ বিদ্যাটা খুব স্ট্যান্ডার্ডভাবে লিখতে পারো। দ্য গ্রাফ অ্যাভভ ক্লিয়ারলি ডেমনস্ট্রেটস দ্যাট। তোমরা অনেকেই শো ইউজ করো, শোজ। তোমরা ফোকাসে ভর্তি হলে আমরা তোমাদেরকে রিটেন টিপস শেখাবো, একাডেমিক ওয়ার্ডও শেখাবো আমরা। তো তখন তোমাদের এই ধরনের ওয়ার্ড আরও বলবো। তোমরা অনেকেই ইউজ করো দ্য গ্রাফ শোজ দ্যাট, এটা খুব পোর ইংলিশ। তুমি যেহেতু একটা গ্রাফ চার্ট ইউজ করবাই, তুমি চেষ্টা করবা এটা ডেমনস্ট্রেটস দেয়ার। লেখো তো তোমরা, কমেন্টে লেখো তো যে এটা হচ্ছে শোজ না দিয়ে কী দিবা, ডেমনস্ট্রেটস। দ্য গ্রাফ ক্লিয়ারলি ডেমনস্ট্রেটস দ্যাট, ক্লিয়ারলি ওয়ার্ডটা যদি তুমি ইউজ করো, এটা তোমার আরেকটা ভাইবস তৈরি করবে, তোমার এই লেখার মধ্যে আর একটা প্রাণবন্ততা দিয়ে দিবে। একজন লিখলো দ্য গ্রাফ শোজ দ্যাট, আর তুমি লিখলে দ্য গ্রাফ ক্লিয়ারলি ডেমনস্ট্রেটস দ্যাট, তখন কিন্তু তোমার লেখার মানটা আর একটু বেড়ে গেল। শোজ ওয়ার্ডটা ইনফর্মাল ওয়ার্ড, আর ডেমনস্ট্রেটস ওয়ার্ডটা হলো ফর্মাল ওয়ার্ড। বলছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এখানে কিন্তু এই কথাটা এইভাবে নাই। তুমি যদি সংখ্যা বোঝাতে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স বলো ইন বাংলাদেশ, ওকে, দ্য ইন্টারনেট ইউজার্স ছিল, তুমি বলেছো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্সদের কথা বলা হচ্ছে। বলছে এটা দ্বারা ইট ডেমনস্ট্রেটস দ্যাট, ডেমনস্ট্রেটসের পর যদি তুমি এটা দ্যাট দিয়ে দাও, তাহলে পুরো সাবজেক্ট নিয়ে আসো, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। দেখো একটা মজার ব্যাপার আছে, এ নাম্বার অফ, তুমি এটা এই এ নাম্বার দা নাম্বার এরকম গ্রাফ চার্টে অনেক জায়গায় দিতে পারবা। খেয়াল রেখো, ফেসবুক ইউজার হতে পারে, তোমার ইন্টারনেট ইউজার হতে পারে, সোশ্যাল মিডিয়ার কথা বলতে পারে, এরকম গরিব লোকের কথা বলতে পারে। ডেমনস্ট্রেটস দ্যাট, ডেমনস্ট্রেট না। এলহাম বিন নূর ডেমনস্ট্রেট না, ডেমনস্ট্রেটস, কারণ গ্রাফ থার্ড পারসন সিঙ্গুলার, তুমি ডেমনস্ট্রেট দিবা না, দেবা ডেমনস্ট্রেটস দ্যাট। ওকে, তো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স হ্যাজ ইনক্রিজড, ওকে, দেখো হ্যাজ ইনক্রিজ টু আ লার্জ এক্সটেন্ট, বিরাট আকারে কি বেড়ে গেছে।
ওকে, ধন্যবাদ। কামরুন নাহার লিখছো ডেমোস্ট্রেটস দ্যাট, রাইট। তুমি তোমার লেখার মান বেড়ে যাবে। একজন লিখবে শোজ দ্যাট, আর তুমি দিবা ডেমোস্ট্রেটস দ্যাট, এটা লেখার মান বেড়ে যাবে। এবং এটা যেহেতু আমাকে ব্যবহার করতেই হচ্ছে, আমার গ্রাফ চার্ট পাই চার্ট আসবেই, এবং মার্কটা 15, আমি শোজ ইউজ না করে ডেমোস্ট্রেটস ইউজ করবে। এটা একাডেমিক ওয়ার্ড, ফর্মাল ওয়ার্ড। এরকম শত শত ফর্মাল ওয়ার্ড আমরা তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে রিটেনের জন্য পড়াবো। তোমরা তো শুধু দেখো যে ফোকাস থেকে ফার্স্ট হয় বা ভালো করে, কিন্তু এই ভালো করার পিছনে সৃষ্টিকর্তার রহমতের পাশাপাশি তোমাদের বড় ভাই বোনরা পরিশ্রম করছে, তোমরাও করছো, পাশাপাশি ফোকাস টেকনিক্যালি তোমাদের সর্বোচ্চ পাশে থাকবে। তো দেখো, দ্য গ্রাফ ডেমোস্ট্রেটস দ্যাট, অর্থাৎ দেখাচ্ছে যে দ্য রাইজ অফ দ্য ইন্টারনেট ইউজার, এই কথাটা ফ্রম 2000, এটা 2000 সাল, 2009, এই ফ্রম ডট ডট টু, এটা তুমি যে কোনো অধিকাংশ তুমি গ্রাফ চার্টে ইউজ করতে পারবা। প্রত্যেকটা গ্রাফ চার্টে শুরু থেকে শেষ থাকে, তো নিজের মতো আলোচনা করতে হয়। তো এই লাইনটা কমন লাইন তোমরা ইউজ করতে পারো। দ্য গ্রাফ ডেমোস্ট্রেট যে বিষয়টা নিয়ে থাকবে, ধরে নাও পোভার্টি লাইন নিয়ে আছে, মানে বাংলাদেশের অন্য কোনো সমস্যা নিয়ে আছে, অথবা তোমার হচ্ছে ফেসবুকের অ্যাডভান্টেজেস নিয়ে আছে, যাই থাক সেটা তুমি দিলে। এরপর ফ্রম এই যে সালটা থাকবে সেটা দিবা, আর টু দিয়ে শেষেরটা দিয়ে দিবা। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর তুমি 2010 সালের ব্যাপার, এটা যদি সাল থাকে তাহলে আমরা জানি মাস বছর ঋতুর পূর্বে ইন বসে, ইন 2000 দিলে। দেওয়ার পরে তুমি খুব সুন্দর করে এখানে দ্য ইন্টারনেট ইউজার্সও দিতে পারো। আর যদি একটু শিখে ফেলতে পারো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এটা তুমি ইউজ করলে ওয়াজ এত, এই যে ওয়াজ এত লাগছিল, এই যে 0.33 ছিল। হয়ারাস, যেখানে হয়ারাস ওয়ার্ডটা দিয়ে তুমি পরেরটা আলোচনা করতে পারো। হয়ারাস অর্থ যেথায়, তাহলে তুমি একটা বলেছো, তুমি তো বর্ণনা করতেছো, এরপর তুমি হয়ারাস দিয়েছো, কি দিয়েছো? হয়ারাস দিয়েছো। খুবই টেকনিক্যাল ব্যাপার, প্রায় অধিকাংশে তুমি এটা ইউজ করতে পারবা এই টিপসটা। হয়ারাস দিয়েছো, এরপর তুমি বললে হয়ারাস ইন 2000, হয়ারাস, দেখো তোমরা যে দেখছো হয়ারাস ইন 2002, এই যে পরের বছর 2002-তে এটা বেড়ে গেছে। এই অনেক জায়গায় বেড়ে যায়, অনেক জায়গায় কমে যায়, তো এটা অতীতের ঘটনায় থাকে। তাহলে তুমি ইনক্রিজড ডিক্রিজডও ইউজ করতে পারো। আমরা যেমন রাইস থেকে রোজ দিয়েছি, এটা 1.5 হয়ে গেছে। তাহলে বেড়ে গেলে তুমি এটা এক্ষেত্রে অতীতের ঘটনাই থাকে সাধারণত গ্রাফ চার্টগুলো, যে এরকম থাকে যে সাল বছর যেগুলো থাকে একটা সময় থেকে আর একটা কম্পেয়ার করে, তাহলে সাধারণত এটা অতীতেই হয়। তাহলে তুমি ওখানে ইউজ করতে পারো ইট রোজ টু 1.5, হ্যাঁ বেড়ে গেছে ইন নাম্বার। এর পরের বছর তুমি দেখো আর একটু বলতেছো, এখন ধরো পরের বছর থাকলো না, অন্য কোনোভাবে থাকলো, কিন্তু তুমি তখন এভাবে ইউজ করতেছো, তুমি তোমার ভাষায় ইউজ করতেছো। দেখো আমি পরের বছরের কথা বললাম, বছর নিয়ে যদি এরকম থাকে তাহলে তুমি হয়ারাস দিয়ে তো আর একটা বছর বলেছো, এর পরেরটা বলছো ইন দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছর। তো এই যে পরবর্তী বছর ইন দ্য নেক্সট ইয়ার তুমি ইউজ করছো, তার মানে তুমি পরের বছরের কথা বলে ফেলবা। আবারও সে একটা মুখস্থ বিদ্যায় দেখো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, বারবার তুমি এই কথাটা ইউজ করতে পারতেছো। তোমার কিন্তু 15 মার্কের একটা গ্রাফ চার্ট লিখতে স্ট্যান্ডার্ডভাবে লিখতে হবে। তুমি একই কথা বারবার দিচ্ছ, সমস্যা না, কিন্তু ওই কথাটা তুমি একটু ঘুরিয়ে সুন্দর করে লিখতেছো। তোমার কিন্তু অধিকাংশ জায়গায় হয়ে যাচ্ছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। দেখো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, অলরেডি আমি 4 বার ব্যবহার করে ফেলছি এবং আরও ব্যবহার করা যাবে। তাহলে তোমার লেখা কিন্তু অনেক হয়ে যাচ্ছে, একটা সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ। আর ভার্ব দিলে অতীতের ঘটনা, তুমি বি ভার্ব, দ্য নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার হয়, এ নাম্বার অফ হলে প্লুরাল হয়, তো তুমি দ্য নাম্বার অফ দিয়েছো, অতীতের ঘটনা, তুমি ওয়াজ ওয়ারের ওয়াজ দিয়ে দিয়েছো, তোমার উত্তর বা তোমার বাক্য হয়ে যাচ্ছে। তো তুমি ওয়াজ দিলে না, তুমি এটা যদি দাও যে রিস্ট বেড়ে গেছে, এটা পৌঁছাইছে যে 2.43 লাখ। এরপরে বলছে এবং এটা হচ্ছে 2005 সালে এটা বেড়ে গেছে 3 লাখ। এখন তুমি যদি এটা না পারো, আবার তুমি হয়ারাস ইউজ করো। হয়ারাস যেখানে এই 2005 সালে ইট রোজ টু, এই যে এটা ইট রোজ টু হচ্ছে 3.00, এখানে যেমন 1.5 বলেছে।
যদি তুমি না পারো, সবার যোগ্যতা দক্ষতা একরকম নয়, যদি তুমি লিখতে না পারো, দুটো সিস্টেম তুমি অ্যাডপ্ট করতে পারতেছো না, তাহলে তুমি এভাবে লিখতে পারো। ক্লিয়ার? এই টিপসটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। স্ক্রিনটা আর একটু জুম করলে ক্লিয়ার হবে, এটা মানে আগের কথা ছিল, এটা মাথায় রাখবে। এবং সর্বশেষ 2007 সালে 8 সালের দিকে চলে আসছে, বলছে দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স আবার রোজ টু 5 লাখ। এই যে এই রোজ টু 5 লাখ, এটা কিন্তু আবার তুমি দিতে পারলে, তুমি লেখার মধ্যে ভিন্নতা এনে তুমি এটা বলে দিচ্ছ। আমরা একটু উপরে যাব, অর্থাৎ এর পরের অংশ। এবার 2000, আবার তুমি সালের কথা বলছো যে 2008 সালে কি হয়েছে, আবার সে একই কথা, দ্য ইউজার্স অফ দ্য ইন্টারনেট। এবার কিন্তু তুমি আর ওয়াজ বলনি, দ্য নাম্বার অফ দিলে ভার্ব সিঙ্গুলার, কিন্তু দ্য ইউজার্স অফ দ্য ইন্টারনেট যেটা প্রশ্ন ছিল, তাহলে তুমি ওয়ার দিলে, কারণ প্লুরাল হবে। এরপরে যত ছিল সেটা তুমি উল্লেখ করে দিলে। হুইচ রোজ না দিয়ে, তুমি যদি ওটা না পারো, হোয়ার আস দিয়ে, এর আগের বার প্রথমবার যেটা শেখাইছি ওইটাই তুমি ইউজ করতে পারো, খুব বেশি সমস্যা হবে না। শিক্ষক তোমাকে খারাপ চোখে দেখবে না, তোমার ভাবার কারণ নেই যে এটা ডবল হয়ে যাচ্ছে কিনা। আসলে একটু ডবল, একটু হয়তো মানে একটু চোখে লাগতে পারে, কিন্তু এটাতে তোমার 1 মার্কও কমবে না। কারণ অনেকেই গ্রাফ চার্টটা সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, অনেকেই মুখস্থ করে ভুলে যায়, আবার অনেকে মনে রাখতে পারে, কিন্তু সংখ্যা যেহেতু চেঞ্জ হয়ে যায়, মুখস্থ বিদ্যাও খুব একটা কাজে লাগে না। এজন্য এই টিপসটা তোমরা একটু দেখে রাখতে পারো, যেটা তোমাদেরকে জন্য হেল্পফুল হতে পারে। তো এখন দেখো যে এই কথাটা তোমরা সবাই ইউজ করতে পারো, একদম সবাই ইউজ করবে। আজকের ক্লাসের অন্যতম প্রাপ্তি বলতে পারো, ফ্রম দ্য অ্যাভভ গ্রাফ ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট। এই অংশটুকু যে প্যারাগ্রাফই আসুক, তুমি গ্রাফ চার্ট নিজে বোঝোই নাই, তারপরে ক্রিস্টাল ক্লিয়ার মানে একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, এটা তোমরা মিনিং জানো, অনেকেই ব্যবহার করো। এটা তোমার জন্য একটা ইউনিক আইডিয়া হবে। ওখানে যেমন আমরা কিছু টিপস দেখালাম, বাক্য দেখালাম, যা দ্য গ্রাফ ক্লিয়ারলি ডেমনস্ট্রেটস দ্যাট, এই কথাটা যেমন তুমি ইউজ করতে পারো, ঠিক একইভাবে তুমি এই শেষে এটা ইউজ করো, ফ্রম দ্য অ্যাভভ গ্রাফ, অর্থাৎ উপরে এই গ্রাফটা আছে, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট। দেখা যাচ্ছে এই গ্রাফ সম্পর্কে তুমিই ক্লিয়ার না, তারপরেও তুমি লিখবা ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট। তাহলে এটা তুমি যে কোনো গ্রাফে ইউজ করবা, তোমার লেখার মান বেড়ে যাবে, কারণ এই লেখাটা স্ট্যান্ডার্ড। তারপর তুমি প্যাসেজ যেটা আছে ওটা অনুসারে দিবা, এবং তোমার যদি লেখার যোগ্যতা দক্ষতা কম থাকে, তুমি স্বাভাবিকভাবে এটাকে ইতি টেনে দিবা, সবচেয়ে বেশি সবচেয়ে কম বা একটা পার্থক্য দেখিয়ে দিবা। তোমরা এই যে গ্রাফ চার্টের ক্লাস আমি সম্পর্কে যেটা বললাম, তোমাদের নতুন কোনো আইডিয়া পেয়েছো কিনা এবং তোমরা একটু উপকৃত হয়েছো কিনা, এ ব্যাপারে যদি একটু কমেন্ট করে জানাও, বা বুঝতে না পারলে সেটাও জানাও, আর বুঝতে পারলেও জানাও, একটু কমেন্ট করে তোমরা জানাও যে আমি যে আইডিয়াগুলো শেয়ার করলাম পরীক্ষায় তোমাদের কাজে লাগতে পারে কিনা, একটু দেখো। ওকে, তো আমরা আসলে টার্গেট নিয়েছিলাম যে তোমাদের এই বিষয়গুলো দেখাবো। আসলে পরীক্ষার আগে তোমাদেরকে আসলে ঘন্টার পর ঘন্টা ক্লাস নেওয়া এবং অনেক কিছু দেখানো, এটা তোমাদের অনেক ধৈর্যেরও ব্যাপার। জি স্যার, অনেক ভালো ক্লাস হয়েছিল। কামরুন নাহার, ধন্যবাদ কামরুন নাহারকে। ইমরান শেখ বলছে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, তোমাদের কমেন্টগুলো পেলাম। কামরুন নাহার, ইমরান শেখ সহ যারা কমেন্ট করছো সকলকে ধন্যবাদ। আমাদের ক্লাস এ পর্যন্তই রাখতেছি, তোমরা ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। পরামর্শ যেগুলো দিলাম আশা করি তোমরা এগুলো কাজে লাগাবে। সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।